সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1013তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ছেলে মোহাম্মদ শাকিলের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে নির্যাতন থেকে বাঁচতে শ্বশুরের কাছে ইজ্জত দেয় এক প্রবাসীর বউ, বা শ্বশুরকে বিয়ে করে এক প্রবাসীর বউ। আমি বিশেষ করে প্রত্যেকটা প্রবাসীকে রিকোয়েস্ট করবো যে এই গল্পটা আপনি মনোযোগ দিয়ে শোনেন। এই গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন আপনি কার জন্য দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে কিসের ভবিষ্যতে আপনি সবার মায়া ত্যাগ করে প্রবাসের বুকে জীবন কাটাচ্ছেন। দেখেন, আজ থেকে কয়েকদিন আগে বরিশালের এক ভাই, এক সৌদি প্রবাসী, উনি আমাকে ফোন দিয়ে মধ্যরাতে প্রচণ্ড কান্নাকাটি করলো। আমাকে বলল, ভাই, আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানিতে আমি 18 মাসের বেতন পাওয়া, 18 মাসের বেতন উনি কোম্পানির কাছে পাওয়া, এবং কোম্পানি বেতন দিচ্ছি করে লাস্ট 6 মাস প্রচুর ঘুরাইছে। 6 মাস তা এখন যদি উনি চলে যায় তাহলে ওই 18 মাসের বেতন উনি পাবে না। তো বেচারার কথা হচ্ছে যে এটাই আমার মূলধন, মানে ওই 18 মাসের বেতনটা পাইলেই মানে আমার এটাই আমার ভবিষ্যৎ আর কি। তো তার বউ খুব অধৈর্য হয়ে গেছে, তাকে লাস্ট 1 সপ্তাহ সময় দিছে, বলে আজকে শুক্রবার, সামনের শুক্রবারে তুমি যদি দেশে না আসো তো সামনের শুক্রবারে রাতে আমি কারো না কারোর সাথে থাকবো। এবং তো উনি তো 1 সপ্তাহের মধ্যে আসতে পারলো না, কোম্পানি টাকা দিল না। 1 সপ্তাহ পরে সামনের শুক্রবারে তার বউ তারে ভিডিও কল দিয়ে দেখাইলো সে আসলেই অন্য কোনো পুরুষের কাছে আছে এবং ওই লোকের চাচাতো ভাইয়ের কাছে আছে। ভিডিও কল দিয়ে স্বামীকে দেখাইলাম। লোকটা অঝরে চিৎকার করে কাঁদতেছে, বলে, ভাই, আমার 4টা সন্তান, আমার 4টা ছেলে মেয়ে আছে না, আমি যদি এই বয়সে আমার বউকে ছেড়ে দেই আমি নতুন করে বিয়ে করতে পারবো না, এবং আমার এই 4টা সন্তান তার এতিম হয়ে যাবে, মাকে হারাবে, মায়ের মতো করে তাদেরকে অন্য কেউ ভালোবাসবে না, আর আমি আমার ওয়াইফকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার চাচাতো ভাই আমার ওয়াইফকে বিয়ে করে ফেলবে। একটা স্বামীর জন্য যে এইটা কতটা কষ্টের, একটা স্বামীর এতটাই কষ্ট যে মনে হয় যেন ভিতরের যে হাড়গুলো আছে, আপনার বুকের যে খাঁচার হাড়গুলো আছে, এগুলো মানে একটা একটা করে ভেঙে ফেলতেছিল। লোকটার চিৎকার এখনও আমার কানে বাজে। তো প্রবাসীদের কষ্ট আসলে আমরা বুঝি না। যদি প্রবাসীর কষ্ট কোনো বউ বুঝতো, কোনো প্রবাসীর স্ত্রী বুঝতো, তবে মাটি কামড় দিয়ে স্বামীর জন্য অপেক্ষা করতো। এরকম অনেক ওয়াইফই করে, আমাদের এলাকাতেও অনেক স্ত্রীরা আছে, স্বামী 6 বছর 7 বছর বিদেশ করে, তারা শাশুড়ির সাথে মাটি কামড় দিয়ে খুব কষ্ট করে ধৈর্য ধারণ করে পড়ে থাকে। তাদের কষ্ট হয় না তা না, তাদেরও কষ্ট হয়, তবে স্বামীর কষ্ট উপলব্ধি করে তারা তাদের কষ্টটাকে ভোগ করে যায়, তাদের কষ্টটাকে সহ্য করে যায়। যাই হোক, আমরা আজকের গল্পে যাই। নোয়াখালীর ভাই শাকিল হোসেনের জীবনের এই গল্পটা এক কষ্টকর বাস্তব জীবনের গল্প। আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই গল্প জুড়ে আমার সাথেই থাকবেন, এবং গল্প শেষে শাকিল ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, আর কেউ নেই। নোয়াখালী শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা এক নিম্নবিত্ত পরিবার। আমি ছোটোবেলা থেকে আমার মায়ের কাছে বড় হয়েছি, বাবার ভালোবাসা পাইনি এবং দাদা দাদি কাউকেই কাছে পাইনি। তবে জীবনের কিছুটা সময় আমি আমার নানুকে কাছে পেয়েছিলাম, অতটুকুই আমার মনে আছে। ছোটোবেলায় নানুর কিছু খুনসুটে ভালোবাসার কথা। একটা পর্যায়ে আমি যখন বড় হই, আমি দুনিয়াদারি সম্বন্ধে বুঝতে শিখি। আমি তখন বুঝতে পারি যে আমরা যে জায়গাটাতে থাকি, যেখানে আমরা ঘর বানিয়ে আছি, এটা হচ্ছে একটা সরকারি খাস জায়গা, মানে সরকারি জায়গা। এটা আমাদের এলাকায় একটা প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুলের পিছনে খালের পাড়ে আমাদের ওই ঘরটা, এবং খালটাও সরকারি ছিল, খালের ওই উঁচু জায়গাটাও সরকারি ছিল। সেখানে আমার মা ঘর বানিয়ে আমাকে রাখতো। ছোটোবেলা থেকে যদিও প্রাইমারি স্কুলের পিছনে আমার বাড়ি ছিল, কিন্তু প্রাইমারি স্কুলে পড়ার সৌভাগ্য আমার হয়নি। আমি খুব ছোট থেকে মানুষের বাড়িতে এখানে সেখানে কাজ করে আমার শৈশবের দিনগুলো কাটাই। আমি বুঝতে পারার সময় থেকে দেখতে পারি যে আমার মা একেবারে সকাল হওয়ার সাথে সাথে শাড়ির আঁচলে, কাপড়ের আঁচলে ভাত তরকারি প্লাস্টিকে পেঁচিয়ে বেঁধে মানুষের বাড়িতে কাজের উদ্দেশ্যে চলে যেত। যখন মানুষের বাড়িতে কাজ থাকতো তখন মা মানুষের বাড়িতে কাজ করতো, আর যদি কাজ না থাকতো তবে মাঠে চলে যেত এবং মাঠে গিয়ে অন্য কৃষকদের সাথে দিন চুক্তিতে কাজ করতো। শুধু তাই নয়, এছাড়াও সময় পেলে আমার মা আমাদের যেই খাল আছে খালেতে মাছ ধরতো, এবং সেই মাছ মা আর আমি গঞ্জের বাজারে গিয়ে বিক্রি করতাম। এরকম করে সময়গুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি অনেকটাই বড় হই, আমার বয়স তখন 8 থেকে 9 বছরের কাছাকাছি।
তো আমার মা যে মাঠে মানুষের সাথে কাজ করতে যাইতো, এই বিষয়টা আমার কাছে ভালো লাগতো না। অনেকে আমার মায়ের গায়ে হাত দিত, তখন তো মোটামুটি একটু হলেও বুঝি, তখন খুব খারাপ লাগতো এবং ভিতরে অনেক কষ্ট হতো যে আমার মা কেন এরকম পুরুষের সাথে মাঠে গিয়ে কাজ করবে। আমি আর মাকে কাজ করতে দিলাম না। এরপর থেকে আমি একাই কাজ করি। আমার মায়ের মুখে আমি শুনেছিলাম আমার দাদুর বাড়ি, মানে আমার বাবার বাড়ির লোকেরা নাকি অনেক বড়লোক ছিল, অনেক মানে প্রভাবশালী ছিল, তাদের অনেক টাকা পয়সা ছিল, প্রতিপত্তি ছিল। আমার মাও দেখতে অনেক সুন্দরী ছিল। তো সুন্দরী থাকার কারণে আমার মাকে সেই পরিবারে বউ বানিয়ে নিয়ে যায়। কিন্তু আমার বাবা মোটেও মানুষ হিসাবে ভালো ছিল না, খুবই খারাপ প্রকৃতির মানুষ ছিল। অনেক টাকা পয়সার মালিক হওয়ার পরেও আমার বাবা একটা ডাকাত দলের সদস্য ছিল। রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে রাস্তার পাশে ডাকাতি করতে চলে যেত এবং ওই ডাকাতি করতে গেলে পরে আমি আমার মায়ের পেটে থাকা অবস্থায় আমার বাবা মানুষের গণপিটুনি খেয়ে, ডাকাতি করতে গিয়ে ধরা খেয়ে গণপিটুনি খেয়ে আমার আব্বা মারা যায়। এবং আব্বাজান মারা যাওয়ার পরে আমার মা খুব কষ্ট করে ওই পরিবারে টিকে থাকে। আমি যখন দুনিয়াতে আসি এবং দুনিয়াতে আসার পরে আমার চাচা জেঠারা শুরু করে আমার দাদা দাদি সবাই আমার মাকে টর্চার করতো চলে যাওয়ার জন্য, কারণ ডাকাতের বউ এবং ডাকাতের সন্তানের কোনো পরিচয় তারা তাদের পরিবারে রাখতে চায় না। নির্যাতন সহ্য করতে না পারিয়ে দুধের সন্তান আমি শাকিলকে কোলে নিয়ে আমার মা আমার দাদুর বাড়ি ত্যাগ করে। এরপরে মা আর আমার দাদার বাড়িতে যায়নি। আমার দাদা মারা গেছে এবং আমার দাদার যে সয় সম্পত্তি ছিল আমার কাকারা সব ভাগ করে নিয়ে গেছে, তার এক কানা করেও আমি পাইনি। আমার মা যখন আমার নানু বাড়িতে চলে আসে, আমার নানু বাড়িতে আসার পরেও আমার মা কোনো শান্তি পায়নি। আমার মামারা ছিল, আমার খালারা ছিল, সবাই আমার মাকে নির্যাতন করতো, কষ্ট দিত। বিয়ে দিয়ে ফেলেছি, এরপরে আবার কেন আসলে? আমার নানুর বাড়ির কথা হচ্ছে, তোর স্বামী মারা গেছে তো কী হয়েছে, তোর তো একটা ছেলে আছে, তুই তাকে বুকে জড়িয়ে ধরে কেন শ্বশুর বাড়িতে থাকলি না? কিন্তু আমার মা কাউকেই বুঝাইতে পারতেছিল না যে আমার দাদার বাড়িতে আমার মায়ের থাকা কোনো অবস্থায় সম্ভব নয়। সে বাধ্য হয়ে নির্যাতন সহ্য করতে না পেরে চলে আসে। এটা আমার নানা নানি বুঝতেছিল না। একটা পর্যায়ে আমার নানা ভাই মারা যায় এবং নানি আস্তে আস্তে করে আমার মাকে এই ঘরটা বানিয়ে দেয়, যে ঘরে এখন আমরা আছি। এই ঘরটা আমার নানি টাকা জমিয়ে জমিয়ে মামাদের কাছ থেকে নিয়ে খুব কষ্ট করে এই ঘরটা বানিয়ে দেয়। যাই হোক, এই ঘরের মধ্যে আমি বড় হচ্ছি এবং মোটামুটি আপনার 8 থেকে 9 বছর বয়সে আমি আমার মাকে কাজ থেকে অব্যাহতি দিয়ে দিলাম। আমার মাকে আমি আর কাজ করাচ্ছি না, আমি নিজে নিজেই কাজ করতেছি। কিন্তু শরীরে তো ডাকাতের রক্ত শরীরে থাকার কারণে আমি আস্তে আস্তে করে একটু চোরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। এটা সত্যি কথা। আমি আমাদের এলাকাতে একটা গরু চোরের দল ছিল, ওই দলের সাথে আমিও জড়িয়ে পড়ি। আমি দিনের বেলায় যদিও কাজ করি, বাট রাতের বেলায় গরু চুরির উদ্দেশ্যে যাই। এরকম করতে করতে এক জায়গায় আমি হঠাৎ করে গরু চুরি করতে গিয়ে ধরা খাই। আমি সহ আমরা টোটাল 6 জন। আমরা গরু ঘর থেকে বের করে ফেলি। গরু ঘর থেকে বের করে ফেলে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে, সেই সময় বর্ষার সিজন ছিল, বর্ষার সময় থাকার কারণে এক লোকে মাছ ধরতেছিল, কোচ দিয়ে মাছ ধরতেছে জমিনে। এই লোকটা দেখে ফেলে এবং দেখে ফেলার পরে তিনি চিৎকার দেয়। তিনি চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাদেরকে আটকায় ফেলে এবং সেখানে আমাকে পর্যাপ্ত মারা হয়, প্রচুর মারে। এবং মারার পরে আমরা যেই গ্রামে থাকতাম ওই গ্রাম থেকে আমাদেরকে তাড়িয়ে দেয়। মানে গ্রামের পঞ্চায়েত, গ্রামের যে দরবার কারবারি মানুষ ছিল, তারা সিদ্ধান্ত নেয় যে গরু চোরের কেউ এই গ্রামে থাকতে পারবে না এবং আমাদেরকে ওই গ্রাম থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করে দেওয়া হয়। আমি তখন নোয়াখালী আমাদের ওই গ্রাম থেকে চলে যাই শহরের দিকে এবং শহরের দিকে যাওয়ার পরে আমি টুকিটাকি কাজ টাজ করি এবং কাজ টাজ করে আমার মায়ের জন্য মাঝে মাঝে টাকা পয়সা পাঠাই। আমাদের এলাকাতে একজন লোক ছিল, নাম ছিল হারুন ব্যাপারী। তো হারুন ব্যাপারীর ব্যবসা বাণিজ্য আছে শহরেই উনি ব্যবসা বাণিজ্য করেন, নোয়াখালী শহরেই। তো ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। আমি ওনাকে টাকা দিতাম, মাঝে মাঝে উনি গিয়ে আমার আম্মাকে দিয়ে আসতো। তো হারুন ব্যাপারে আমি টাকা দিই, উনি আমার আম্মারে দিয়ে আসে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার বয়স প্রায় 18 থেকে 19 বছর হয়ে যায়। আমি প্রায় 10-12 বছরের মতো টোটালি আমার গ্রামে যাই না। শুধু আমি না, আমার সাথে ওই গরু চুরিতে যারা ধরা খেয়েছে সবাই গ্রাম থেকে এইভাবেই বেরিয়ে যায়। 10 থেকে 12 বছর গ্রামে যাই না এবং মাঝে মাঝে মা ওই হারুন ব্যাপারীর সাথে নোয়াখালী শহরে আসে আমাকে দেখার জন্য। আমাকে জড়াই ধরে মা খুবই কান্নাকাটি করে, মন খারাপ করে, আবার মা একাই চলে যায়। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় হঠাৎ করে হারুন ব্যাপারী আমারে বলতেছে, শাকিল, এভাবে তো জীবন কাটতে পারে না। হারুন ব্যাপারী খুবই ভালো মনের মানুষ ছিল, অত্যাধিক ভালো মনের মানুষ ছিল। উনি আমারে বলে, এভাবে তো তোর জীবন কাটতে পারে না, তুই ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু চিন্তা করতেছিস, কোনো কিছু করবি? তা আমি বললাম যে আমার বাবা নাই, আমি ভবিষ্যৎ নিয়ে কী চিন্তা করব? এখানে সেখানে কাজ করে বহু কষ্টে পেট চালাচ্ছি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সময় তো আর আমার নাই, আমি ভবিষ্যৎ নিয়ে কী চিন্তা করব? উনি আমাকে বলে, তারপরেও একবার তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, এভাবে তো একটা মানুষের জীবন কাটতে পারে না, এভাবে তো একটা জীবন কাটতে পারে না, জীবন তো আর তো সহজ নয়।
পরে আমি বললাম যে কাকা কি করতে পারি, মানে আপনার কাছে কি কোনো আইডিয়া আছে, আপনি আমাদের কোনো আইডিয়া দিতে পারেন? উনি আমার বলা আমার কাছে একটা আইডিয়া আছে, এখন এই আইডিয়া তুই কাজে লাগাবি কিনা। আমি বললাম যে প্রয়োজনে লাগাবো, সমস্যা তো নাই। উনি আমার বলে তুই বিদেশ চলে যা। আমি তখন একটা অট্ট হাসি দিলাম যে কাকা আপনি এটা কী বলেন, আমি বিদেশ যাবো? বিদেশ যেতে কত টাকা লাগে আপনি কি জানেন? এত টাকা আমি কই পাবো? সরি, আমি ওনাকে মামা বলে ডাকতাম, কাকা না মামা ডাকতাম। তো আমি বললাম যে মামা আমি এত টাকা কোত্থেকে পাবো? উনি আমার বলে তুই পাসপোর্ট কর, বাকিটা আমি ব্যবস্থা করবো। পরে আমি আমার বেতনের টাকা থেকে জমিয়ে 1 মাস পরে পাসপোর্ট করলাম এবং পাসপোর্ট হাতে পাওয়ার পরে ওনারে পাসপোর্ট দিলাম। উনি তখন আমার ভিসাটা, মানে আমার পাসপোর্টটা সৌদি আরবে পাঠাইলো, মানে ওনার কোন পরিচিত লোকের কাছে পাঠাইলো, সেখান থেকে আমার ভিসা লেগে গেল। এবং ভিসা লাগার পরে আমি ওর কাছে তো আর টাকা নাই, এই হারুন ব্যাপারে আমার বাবার ভূমিকায়, আমার আত্মীয়র ভূমিকায়, আমার গার্ডিয়ানের ভূমিকায় সমস্ত টাকা জোগাড় করলো। সৌদি আরবে যাওয়ার জন্য যে টাকার প্রয়োজন হয় উনি ওনার গাইড থেকে সম্পূর্ণ টাকা দিয়ে আমাকে সৌদি আরব পাঠাইলো। আমি আল্লাহর পবিত্র দেশ সৌদি আরবে গিয়ে পৌঁছাই এবং ওখানে যাওয়ার পরে আমি মোটামুটি একটা ভালো কাজ পাই। যে কাজে আমাকে পাঠায় আমি সেই কাজে পাই এবং খুব ভালোভাবে কাজ করতেছি। মাস শেষে বেতন পাওয়ার সাথে সাথে আমি হারুন ব্যাপারীর জন্য টাকা পাঠাই দিই এবং হারুন ব্যাপারী আমার মাকে টাকা দেয়। আমার মা তো গ্রামের সহজ সরল মানুষ ছিল, উনি ব্যাংক থেকে টাকা ওঠানো বা অ্যাকাউন্ট এসব কোনো কিছু আমার আম্মা বুঝতো না। এই জন্য আমি সব টাকাই হারুন ব্যাপারীর কাছে পাঠাইতাম এবং হারুন ব্যাপারী আমার মাকে দিত। আমার দিনগুলো এমন করেই কাটতেছিল। আলহামদুলিল্লাহ আমি একটা ভালো দিনে পদার্পণ করি, ভালো একটা জীবনে থাকি। এরকম করে প্রায় 2 বছর আমি সৌদি আরবে থাকি। 2 বছর পরে হঠাৎ করে মানুষের মুখে মুখে একটা বাজে কথা আমি শুনতেছি। গ্রামের অনেকের সাথে তো ফোনে কথা বলতাম, তো মোবাইলে কথা বলতে বলতে অনেকে আমাকে একটা বাজে কথা শোনাইতো। কথাটা শুনলে তখন খুব খারাপ লাগতো, মানে কষ্ট হতো। শুনতাম ওই হারুন ব্যাপারীর নাকি আমার মায়ের সাথে সম্পর্ক আছে। হারুন ব্যাপারী আবার বউ নাই, মানে তিনার বউ মারা গেছে, ওনার ছেলে মেয়েও নাই, মানে একটা মেয়ে আছে। এই মেয়েটা একটা ছেলের সাথে পালায়া যায় প্রেম করে, এবং পালিয়ে যাওয়ার পর হারুন ব্যাপারী মেয়েকে আর, মানে মেয়েকে আর গণ্য করে না, পরিবারে আনে না, মেয়েকে ত্যায্য করে দেয়। তো ইতিম আরেকটা ছেলে আছে, ওই ছেলেটাকে উনি পালে আর কি, নিজের ছেলের মতো করে বড় করে। অতটুকুই, ওনার কিন্তু রক্তের কেউ নাই। তা মানুষের মুখে মুখে কথাটা শুনতেছি যে হারুন ব্যাপারীর সাথে আমার মায়ের অবৈধ সম্পর্ক আছে। অনেকে আমাকে এই কথাটা বলতো, বাড়িতে যারাই ফোন দিতাম, যার সাথেই কথা বলতাম, সে আমাকে এটা শোনাইতো যে শাকিল এই ঘটনা, হারুন ব্যাপারী রাত বেরাত তোদের বাড়িতে আসে, তোর আম্মার সাথে মনে হয় হারুন ব্যাপারের কোনো অবৈধ সম্পর্ক আছে, খারাপ সম্পর্ক আছে। কথাটা শুনতে যে আমার কী পরিমাণের কষ্ট হতো আমি না কাউকে বলে বোঝাতে পারবো না। মনে হয় কি যে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল, এই কথাগুলো আমাকে কেন শুনতে হবে বা এই কথাগুলো আমাকে কেন বলে। আমি যে মাকে এটা বলবো, মানে মাকে যে আমি বলবো যে মা এরকম কথা লোকজনে বলতেছে, এইটা কতটুকু সত্যি, এটার সাহসও আমার ভিতরে আসতেছে না। যে আমি আমার মারে কীভাবে এই কথাটা জিজ্ঞেস করব, মানে ছেলে হিসাবে এটা আমার মুখ থেকে বেরোচ্ছে না। আমি মাকেও জিজ্ঞেস করলাম না এবং এই কষ্টটাকে আমি বুকে লালন করেই সময়গুলো পাস করতেছি। আস্তে আস্তে দীর্ঘদিন যেতে যেতে একটা পর্যায়ে দেখলাম যে লোকে লোকে এই কথাটা লোকালয়তে ছড়িয়ে গেছে, মানে সবার মুখে মুখে। পরে একদিন বাধ্য আমি বললাম যে মা তুমি একটা অ্যাকাউন্ট খোলো, আমি আর হারুন ব্যাপারে অ্যাকাউন্টে টাকা পাঠাবো না। মানে এটা আমার একটা প্ল্যানিং আর কি, যে হারুন ব্যাপারের অ্যাকাউন্টে টাকা পাঠাইলে উনি টাকা নিয়ে আমাদের বাড়িতে আসে, আম্মার সাথে একটা সম্পর্ক হয়। এই জন্য আমি চিন্তা করলাম যে আমি আর ওনার অ্যাকাউন্টে টাকা পাঠাবো না। মারে বললাম যে মা আমি আর ওনার অ্যাকাউন্টে টাকা পাঠাবো না, তুমি একটা অ্যাকাউন্ট খোলো। এটা বললে পরে মা তখন আমার উপরে রেগে যায়, আমাকে রেগে গিয়ে বলে কেন আমি অ্যাকাউন্ট খুলবো? আমি অ্যাকাউন্ট খুলবো কেন? তুই হারুন ব্যাপারীর কাছে টাকা পাঠাইলে সমস্যা কী? উনি তো আমাকে ব্যাংক থেকে টাকা উঠে আমার হাতে দিচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? আমি বললাম না সমস্যা আছে, লোকে বিভিন্ন কথা বলে। তা আমার আম্মা বলে বিভিন্ন কথা, কী কথা বলে? আমি বললাম বলে তোমার এই বয়সে তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলে, হারুন ব্যাপারীরও বউ নাই, আমারও বাবা নাই, তো ইনি আমাদের বাড়িতে বারবার আসে, তো লোকের জন্য বিভিন্ন বাজে বাজে কথা বলে, উনি আর আমাদের বাড়িতে আসার দরকার নাই, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাবো, তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমারে বলো। আমার মা সেই মুহূর্তে আমারে বলতেছে তুই কি ভুলে গেছিস কার টাকায় বিদেশ গেছিস? আজকে যারা আমাকে নিয়ে আর তোর হারুন আঙ্কেলকে নিয়ে বাজে কথা বলতেছে, নোংরা কথা বলতেছে, তারা কি তোর টাকা দিয়েছিল বিদেশ যাওয়ার জন্য? তুই কি তাদের টাকায় বিদেশ গেছিলি? তারা টাকা দিয়েছে। আজকে যে তারা এত লম্বা লম্বা কথা তোকে শোনাচ্ছে, কই তারা তো বিদেশ যাওয়ার সময় তোকে একটা টাকাও দেয়নি, তোকে কোনো সাহায্য করেনি, তাহলে এখন কেন তাদের কথা তুই শুনতে হবে? আমি বললাম মা আমরা তো একটা সমাজে বসবাস করি, সমাজের বাইরে তো আর আমি না। মা তখন অট্ট হাসি দিয়ে বলে গরু চোরের মুখে সামাজিক কথা শুনতে ভালোই লাগে, হ্যাঁ বল বল। আমি বললাম মা দেখো গরু চুরি করছি বা যাই করছি, এখন তো একটা ভালো জায়গায় আসছি, এখানে 2-4 টাকা ইনকাম করতেছি, তা এখন তো আর এসব কথা নিতে পারি না। আমার আম্মা বলে ওই ভালো জায়গায় গেলি কেমন করে, কে তোরে পাঠাইলো? আমি বলি হারুন ব্যাপারে পাঠাইছে, কিন্তু ওনার ঋণ তো আমি পরিশোধ করে দিয়েছি, উনি যে টাকা দিয়ে আমাকে বিদেশ পাঠাইছে ওই টাকাটা আমি ওনাকে দিয়ে দিছি।
আমার মা তখন আমাকে বলে, তাহলে শোন, আমি তোর কাছে কথাটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু তোর ওই কথার কারণে আমি বলতে বাধ্য হচ্ছি। লোকে কি বলবে না বলবে এটা আমার জানার দরকার নাই, তবে চিরন্তন সত্য হচ্ছে এটা যে আমি হারুন ব্যাপারীকে বিয়ে করছি। আমি শোনার পরে আমার মনে হয় আমার গলাটা শুকিয়ে গেছে। আমি বললাম, মা এটা তুমি কি বললা? হারুন ব্যাপারীরে তুমি বিয়ে করলা? কবে? আমি তো জানলাম না। মা বলে, তুই বিদেশ যাওয়ার আগেই আমি হারুন ব্যাপারীরে বিয়ে করছি। হারুন ব্যাপারী তোর বেতনের টাকা মাঝে মাঝে আমার কাছে দেওয়া যাইতো, এবং দিয়ে যাইতে যেতে একটা সময় সে আমাকে প্রস্তাব করলো যে সে আমাকে বিয়ে করতে চায়। তা আমি বলছি, আমার ছেলে বাইচা থাকতে তো এটা হবে না, ও দেশে থাকতে ওইটা কখনোই করতে দিবে না, তো ও যতদিন দেশে আছে আমি এটা করতে পারবো না। তখন হারুন ব্যাপারী আমারে বললো যে তুমি আমারে বিয়ে করো, আমি তোমার ছেলের বিদেশ পাঠানোর ব্যবস্থা করব। এরপরে আমি শুধুমাত্র তোকে বিদেশ পাঠানোর জন্য হারুন ব্যাপারীর প্রস্তাবে রাজি হলাম, এবং হারুন ব্যাপারী গোপনে আমাকে বিয়ে করলো। তিনি বলল এই কথাটা যাতে লোকের মুখে জানাজানি না হয়, কারণ উনি এই বয়সে বিয়ে করেছে, এটা ওনারও একটা মান সম্মান আছে, আমারও একটা মান সম্মান আছে। তো দুজনেরই মান সম্মানের কথা চিন্তা করে উনি আমারে বলল এটা যেন মানুষের মাঝে জানাজানি না হয়, এই বিষয়টা যেন গোপন থাকে, এই জন্য আমরা বিষয়টা কাউকে জানাই নেই। কিন্তু আজকে তুই যেহেতু জেনেই গেলি, বা লোকে যেহেতু এটা বলা বলি করতেছে, সেজন্য আমি তোকে বলে দিলাম যে হ্যাঁ, হারুন ব্যাপারীর সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক নাই, তিনি আমার ঘরে আমার স্বামী হিসাবেই আসে। কথাটা শোনার পরে আসলে মনে কষ্টও পাইলাম, এবং চিন্তা করতেছিলাম যে বিষয়টা এরকমটা কেন হইল, আর হারুন ব্যাপারীও বা আমাকে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশে কেন পাঠাইলো, যদি ওনার কোনো একটা স্বার্থ জড়িত না থাকবে। পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, উনি আসলে এই স্বার্থের কারণে আমাকে বিদেশ পাঠাইছে। রাগ করে আমি অনেক মাস বাড়িতে টাকা পয়সা পাঠাইতাম না, অনেক মাস হয়ে গেছে বাড়িতে টাকা পয়সা পাঠাইতাম না। একটা সময় কোরবানির ঈদ আসে, কোরবানির ঈদের আগে তখন এই আপনার হারুন ব্যাপারী হজের উদ্দেশ্যে সৌদি আরবে আসে, এবং উনি একা আসে না, আমার মাকে সহ সাথে করে নিয়ে আসে। আমি বাড়িতে যোগাযোগ করতাম না, কথাবার্তা বলতাম না, টোটালি যোগাযোগ করতাম না। তো এই কারণে আমি বিষয়টা জানতে পারি নাই। তারা যখন সৌদি আরবে হজে চলে আসে, আমি তখন বিষয়টা জানতে পারি যে আমার মা এবং ওই হারুন ব্যাপারী হজে আসে। তো জানতে পারার পরে আমার মা আমার সাথে দেখা করার জন্য আমার কোম্পানিতে আসে, যেখানে আমি কাজ করি। এটা তো হারুন ব্যাপারী চিনে। আমি মোবাইলও চালাইতাম না, মোবাইল চালাইতাম কিন্তু নতুন সিম চালাইতাম, পরিবারের সাথে যোগাযোগ রাখতাম না। পরে আমি একদিন সন্ধ্যার সময় আমার রুমে আসি, ওই সময় হারুন ব্যাপারী এবং আমার মা দুজনে আসছে হজের পোশাক পরা। আসার পরে আমি তো জানি তারা হজে আসছে, আমি খোঁজখবর পাইছি। পরে আমার এসে আমার জড়ায় ধরে আম্মা কান্না করতেছে, প্রচুর কান্না করতেছে। তাই আমি বললাম, কান্না করতেছো কেন? কান্না করার কি আছে? মা আমাকে বলে, তুই আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিলি, আমার সাথে তুই কথা বলা বন্ধ করে দিলি, এটা তুই কেন করলি? তুই ছাড়া এই দুনিয়াতে আমার কে আছে? আমি ছাড়া কে আছে মানে আমি আর এখন তোমার কে? হারুন ব্যাপারীর তুমি বিয়ে করছো, ওনার মতো একটা পয়সাওয়ালা মানুষ, এখন সেই তো তোমার স্বামী, সেই তোমার খোঁজখবর নেবে, সব কিছু নেবে। এখন আমার খোঁজখবর নিয়ে লাভ কি? আমার কথা বলে লাভ কি? তো হারুন ব্যাপারী তখন আমারে বললো যে শোন, তোর সাথে আমি একটু কথা বলি। তোর সাথে আমার বহু বছর ধরে সম্পর্ক, দেশে বিদেশে আসার আগেও আমি তোর সাথে অনেক কথাবার্তা বলছি নোয়াখালীতে। তুই তোরা আমি কয়টা কথা বলি, তুই আমার কথার জবাবটা ঠিকঠাক মতো দিস। তুই দেখুন সৌদি আরবে আসিস, টাকা পয়সা ইনকাম করতেছিস, বা একটা পবিত্র দেশে আসিস, অনেক কিছুই বুঝিস। আমি বললাম, জি অনেক কিছুই বুঝি। উনি আমাকে বলে, তুই যখন পেটে ছিলি তখন তোর বাবা মারা গেছে, তাই তো? আমি বললাম হ্যাঁ। তো বলে, তুই পেটে থাকা অবস্থায় তোর বাবা মারা গেছে, তখন তোর মায়ের বয়সটা কত? একদম কম, 14 থেকে 15 বছরের বেশি হবে না। তো 14 বছর 15 বছরের একটা মেয়ে যখন তার স্বামীকে হারায়, এরপরে দীর্ঘ আজকে প্রায় 28 থেকে 30 বছরের মতো, 35 বছরের মতো এই মানুষটা এভাবেই পড়ে আছে। তোর কি মনে হয় যে তার ভিতরে কোনো শারীরিক চাহিদা নাই, এবং সে যে তার ভিতরে শারীরিক চাহিদাগুলো পূরণ করতে পারে না, তার ভিতরেও তো একটা কষ্ট জমা, এবং সেখানে তার নজর খারাপ হচ্ছে। আমারও একই অবস্থা। তো চিন্তা করলাম, আমি তোর মা যেহেতু গরিব মানুষ, আমাকে বুঝে শুনে আমি তারে বিয়ে করলাম, এটা কি আমার কোনো অন্যায় হয়ে গেল? এই কথাগুলো আমার রুমে থাকা আরও 2-3 জন লোকে শুনেছে। অনেকের বাড়ি কুমিল্লা ছিল, বরিশালে ছিল, সিলেটে ছিল, তারাও কথাগুলো শুনেছে। এবং তারা কথাগুলো শোনার পরে তারা এসে ওই হারুন ব্যাপারীকে সালাম করতে শুরু করলো, মানে পায়ে ধরে সালাম করতে শুরু করলো, যে আপনি এত বড় মনের একটা মানুষ, এত উদার মনের মানুষ এই পৃথিবীতে বর্তমান সময় তো পাওয়াই যায় না। হারুন ব্যাপারী তখন তাদের কাছে বলতেছে, আমি সম্পূর্ণ আমার নিজের জমানো টাকায় এই শাকিলকে বিদেশে পাঠাইছি, এবং ওর মা একটা এরকম একটা জায়গায় থাকতো, এটা সরকারি খাস জায়গা, যে কোনো সময় তাদের ওই ঘরটা ভেঙে দিবে। সেখানে আমি ওই মহিলাটাকে বিয়ে করছি। তোমরা বলো আমার কি কোনো অন্যায় হয়েছে? এবং এটাতে
এবং এত পরিমাণে খুশি হলো, আমাদের সৌদি যে ম্যানেজার ছিল ওই ম্যানেজারকে আমাদের এলাকার সিলেটের এক ভাই ফোন দিয়ে নিয়ে আসছে ম্যানেজারকে। এবং এই ঘটনা শোনার পরে ম্যানেজারে মিষ্টি কিনে এনে সবাইকে মিষ্টি খাওয়াইলো এবং ম্যানেজার আমারে বললো যে এই লোকটা নির্ঘাত একজন ফেরেস্তা, তুই তার মনে কষ্ট দিস না এবং তার সাথে তুই ভালো করে থাকিস। তো আমার আব্বা আম্মা যত মাস হচ্ছে সৌদি আরবে ছিল, হজে ছিল, আমি সর্বক্ষণই ওনাদের খোঁজ খবর নিয়েছি, ওনাদের কাছে গিয়েছি। এবং ওই হজের ক্যাম্প আমার এখান থেকে বেশ দূরে ছিল না, কাছাকাছি ছিল, যেন যোগাযোগটা ভালোই হয়েছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে তখন কিন্তু আমার অবস্থা খুব ভালো হয়ে গেল। আমার আব্বা আম্মার সাথে, আমার ওই বাবার সাথে এবং আমার আম্মুর সাথে সব সময় সম্পর্ক অনেক ভালো। তারা তখন দেশে আসবে, মানে কমপ্লিট হয়ে গেল, দেশে আসবে, হজ কমপ্লিট, আমি টাকা পয়সাও দিলাম এবং সব কিছু ঠিকঠাক করলাম, তখন তারা আবার দেশে চলে আসলো। তো এরপর আমি অলওয়েজ আমার মায়ের সাথে কথা বলি, আমি সবসময় আমার আম্মুর সাথে কথা বলি এবং আমার আব্বুর সাথেও কথা বলি, মানে ওই হারুন ব্যাপারীর সাথেও কথা বলি। এবং গ্রামের ভিতরে আমি খুব সম্মানিত একটা জায়গায় চলে গেলাম। গ্রামেরও সবাই মোটামুটি বিষয়টা জেনে গেছে যে হারুন ব্যাপারী আমার আম্মাকে বিয়ে করছে। এইটা জানার পরে সবাই যেরকম করে বাজে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো, এগুলোও বলা বলে মোটামুটি অনেকটাই কমিয়ে দিল, সব কিছু ঠিক হয়ে গেল। এক পর্যায়ে এরকম করে সময় কাটতে কাটতে আমি যে কোম্পানিতে কাজ করতাম, আমাদের কোম্পানির যিনি এমডি ছিল আর কি, মুদির, হঠাৎ করে মুদির পরিবর্তন হয়ে গেল। মুদিরটা পরিবর্তন হয়ে গেল, নতুন একজন মুদির আসলো এবং নতুন মুদিরটা মোটেও ভালো না, মানে যথেষ্ট পরিমাণের খারাপ। উনি আমাদেরকে মাসিক বেতন দিত না, খাওয়া দাওয়ার টাকা দিত না, এবং আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় কারেন্টের বিল, মানে এসি চালাইতে দিত না। প্রচণ্ড গরমে উনি নির্ধারণ করে দিত যে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এসি চলবে, এর বেশি এসি চালানো যাবে না। মানে একটা মানুষকে যেভাবে নির্যাতন করা যায় আর কি, সর্বোপরি নির্যাতন উনি করতো। এরপর আমি তখন হারুন ব্যাপারীর কল দিলাম যে আব্বা এই ঘটনা, এইখানে তো আমি আর থাকতে পারতেছি না, এইভাবে মানুষজন বাজে কথাবার্তা বলতেছে, এরকমভাবে সময় কাটতেছে। পরে উনি বললো যে ঠিক আছে। উনি তখন কাদের সাথে আলোচনা করার পরে উনি আমারে বললো তুই তোর পেপারগুলো জমা দে, এখান থেকে চলে যা, অন্য কোথাও কাজ নেই। পরে আমি অন্য একটা আপনার হাউজের চাকরি নিলাম এবং হাউজের চাকরি নেওয়ার পরে এখান থেকে আমি রিলিজ হয়ে হাউজের চাকরি ওখানে চলে গেলাম। এটা উনি এক লোকের মাধ্যমে, আমার আব্বু এক লোকের মাধ্যমে সৌদি আরবে থাকা অবস্থায় উনি কীভাবে জানি করছে, এটা উনি ভালো জানে। তো সেখানে যাওয়ার পরে আমি সেই জায়গায় কাজ করতেছি, ওই নতুন জায়গায় কাজ করতেছি, ভিসা ট্রান্সফার করেই ফেললাম। তো ওখানে কাজ করতেছি, ওই বাড়িটা অনেক ভালো আর কি, ওই মুদিরটা অনেক ভালো, মালিকটা অনেক ভালো। তো আমাকে সে তার বাড়িতে থাকা অবস্থা আমাকে ড্রাইভিং শিখাইলো। আমরা বললো তুই ড্রাইভিং শিখ, আমার ড্রাইভার লাগবে। পরে সে আমাকে ড্রাইভিংটা শিখালো, মোটামুটি ড্রাইভিং শিখলাম। শেখার পরে আমি তার বাড়িতে তখন ড্রাইভিং করতেছি। এইভাবে এখানে ওইখানে সে খুব রসিক মানুষ ছিল, আত্মীয় স্বজনও তার প্রচুর ছিল, অনেক আত্মীয় স্বজন, এদের বাসায় ওদের বাসায় যাইতাম। তো একদিন আমারে বলতেছে যে শাকিল, আমরা অনেক দূরের একটা মানে অনেক দূরে এক জায়গায় যাব, 3 দিন ওইখানে থাকবো, তুই, আমি আর আমার ওয়াইফ যাব আর আমার বাচ্চারা যাবে, তা তুই ওভাবে কাপড় চোপড় নিয়ে নে। তো এটা বলার পরে আমি যেহেতু হাউস ড্রাইভার, ওর বাসায় চাকরি করি, ও যেখানে বল আমার সেখানেই যাওয়া লাগে। পরে আমি আমার ড্রেস, কাপড় চোপড় যাই কিছু আছে সব কিছু ঠিকঠাক মতো নিয়ে নিলাম এবং নেওয়ার পরে তারে বললাম যে ঠিক আছে চলেন। তো আমি তার সাথে গেলাম। ওইখানে যাওয়ার পরে একটা বাড়ির মধ্যে গেল, একটা বাসায় গেল। তো একটা বাসাটা মোটামুটি অনেকটাই বড় এবং খুব সুন্দর আরবিদের বাসা। তো ওইখানে যাওয়ার পরে বাসার ভিতরেই আপনার খুব মানে ওই যে যারা গার্ডেনে কাজ করে ওরা থাকার মতো একটা রুম আছে আর কি, ওই রুমের ভিতরে আমাকে দিল যে তুই ওই রুমে ওদের সাথে থাক এবং আমরা এদিক সেদিক ঘুরবো, 3 দিন পর আমরা চলে যাব। তো ওই রুমের ভিতরে থাকার পরে ওই রুমের 2টা ভাই আছে, মানে 2টা ভাই আছে, 2জনে হচ্ছে ঢাকাইয়া, মানে 2জনে ঢাকাইয়া। তো 2জনে ওই রুমের ভিতরে আমি থাকতেছি, 2জনে মানে ঝগড়া করে, একজন আরেকজনের সাথে মোটামুটি মানে ঝগড়া করে। মানে কেন জানি মানে ঝগড়াটা ওরকম ঝগড়া না যে ধরেন মানে রসিকতার মধ্যে ঝগড়া আছে না, কিছু কোনো একটা বিষয় নিয়ে রসিকতার মধ্যে ঝগড়াঝাটি করে। তো সেখানের এক ভাই শাহপরার নাম, উনি আমারে বলতেছে যে শাকিল ভাই, আপনাদের নোয়াখালীর মেয়েরা কি অনেক ভালো হয়, মানে অনেক রসিক হয়? আমি বললাম যে ভাই নোয়াখালীর মেয়েরা তো ভালোই হয়, খারাপ কেন হবে, ঠিকই তো আছে। পরে এরকম করে তাদের এই ঝগড়াঝাটির কিছুক্ষণের মধ্যে আমি হঠাৎ করে বিষয়টা বুঝতে পারলাম। আমি যে বাড়িতে আসছি আমার ওই মানে কফিলের আত্মীয়র বাড়ির এক মেয়ে আছে নোয়াখালী, ওই মেয়ের বাড়ি নোয়াখালী, ওই মেয়ে বাসায় কাজের মেয়ে, মানে খাদ্যামার কাজ করে, কাজের মেয়ের কাজ করে, হাউসমেট। তা আমি এটা ওদের কাছ থেকে শুনতে পেলাম। এবং এই মেয়ে নাকি অনেকটা রূপসী, মানে অনেক সুন্দরী এরকম। তো আমি তো আর আরবির বাড়ির ভিতরে থাকে ওরকমভাবে দেখি নাই। ওনাদেরকে বললাম যে ভাই মেয়ে কি আসলেই সুন্দর নাকি? বলে হ্যাঁ ভাই, মেয়ে একেবারেই সুন্দরী, দেখতে শুনতে চেহারা অনেক বেশি সুন্দর, ওরকম করে আমারে বলতেছে। তো ওনাদের মুখ থেকে কথাগুলো শুনতে শুনতে আমি বললাম ভাই
এই যদি কিছু না মনে করেন আমি আপনাদের মোবাইলে কি ছবিটা দেখতে পারি, আমাদের এলাকার কিনা, যদি এলাকার হয় তাহলে তুমি চিনতে পারবো। পরে তাদের দুজনের মোবাইলে মেয়ের ছবি আছে, কীভাবে তারা ছবি উঠে তারাই ভালো জানে। এবং ছবি দেখে আমি যেটা দেখতে পেলাম যে এটা মোটেও মানে মনে হয় না যে তার বাড়ি নোয়াখালী বা নোয়াখালীর কোনো মেয়ে, একেবারে মনে হয় যেন ইরানি অথবা আরবি কোনো মেয়ে। একদম চেহারা খুবই সুন্দর, মানে আমার মানে এই মেয়েটারে দেখার পরে এই মেয়েরে দেখার জন্য আমি পুরো পাগল হয়ে গেছি। মানে ওরে আমি সরাসরি এক নজর দেখবই। তো আরবির বাড়ির ভিতরে তো আর যাওয়া যায় না, ওদের ভিতরে মানে যেতে পারি না, যাওয়া যায় না। একটা সময় হলো কি, হঠাৎ করে আমি মোবাইলটা বন্ধ করে দিলাম, আমার মোবাইলটা বন্ধ করে দিলাম। তো বন্ধ করে দেওয়ার পরে সকালবেলা মোবাইল বন্ধ করে দিলাম, তখন ওই মেয়েটা কাজ করতেছে কিচেনের ভিতরে, এটা আমি দেখেছি। পরে মানে বুঝলাম যে কিচেনে কাজ করে এই সময়। পরে আমি বাড়ির ভিতরে ঢুকছি, ঢুকার পরে এই মেয়েরে জানালা দিয়ে নক করছি। তো জানালা দিয়ে নক করার পরে মেয়ে তার রাগ করে নাই, তবে ওই মানে ইয়ের ভিতরে আপনার ম্যাডাম ছিল, মানে বাসার যে ম্যাডাম আর কি, ওই বাড়ির ম্যাডাম ছিল। ম্যাডাম রাগারাগি করতেছে যে কেন ড্রাইভার জানালা এসে নক করলো, ড্রাইভার কেন বাড়ির ভিতরে ঢুকলো। অ্যান্ড একটা পর্যায়ে মেয়েটার বলো তুই যা। তোর মেয়ে বের হয়েছে, বের হওয়ার পর দেখলাম ভাই অনেক সুন্দরী। তো আমারে বলতেছে যে কেন আসছেন আপনি। আমি বললাম আমার তো মোবাইল বন্ধ হয়ে গেছে, আমি একটু আমার কফিলের সাথে কথা বলতে আসছি। পরে বলে আপনি বাইরে যান, আমি আপনার কফিলটা পাঠাচ্ছি। পরে আমি বাইরে গেছি, মেয়ে গিয়ে আমার কফিলটা ডাইকা দিছে। পরে কফিল আসছে, আমার মোবাইল তো ঠিক আছে। আমি বললাম কফিল থেকে আমার মোবাইলের সমস্যা হয়েছে, এখন তুই যদি আমার কল দেস তাহলে মোবাইল বন্ধ পাবি, তো তুই তো রাগ করতে পারো, সেই জন্য তোরে বললাম আমি মোবাইলটা ঠিক করে আসি, ঘন্টাখানিক সময় লাগবে। তা বলে ঠিক আছে, যা ঘন্টাখানিক পরে ঠিক করে আই, তুই এখানে ঘন্টাখানিক পরে থাকবে, আমি বেরোবো। পরে আমি মোবাইল তো আমার ঠিকই আছে, আমি তখন এই বাইরে ঘুরলাম ফিরলাম, বাট এই মেয়েটারে আমার এত মনে ধরছে রে ভাই। ওই যে আমাদের যেই ঢাকার দুই ভাই যে ঝগড়াঝাটি করতেছে, এই মেয়েরই নিয়ে যে তারা ঝগড়া করে, তাদের ঝগড়া কিন্তু ঠিক আছে, মেয়ে কিন্তু খুবই সুন্দর। আমার কথা হচ্ছে আমার নোয়াখালীর মেয়ে এত সুন্দরী, এবং এই মেয়ে নিয়ে ঢাকার দুইজনে কারাকারি করতেছে, ঢাকার দুইজনে নিয়ে যাবে, তা তো হতে পারে না। আমি যেভাবেই পারি এই মেয়ের সাথে প্রেম করব, এবং যদি বিয়ে করতেই হয় আমি এই মেয়েটারই বিয়ে করব, যারে আমার অত্যাধিক ভালো লেগেছে আমি তারই বিয়ে করব। এই মেয়েরই বিয়ে করবার পরিকল্পনা আমি তখন মানে টোটালি আমার মাথার মধ্যে নিয়ে নিছি। এখন এরকম করে ঘোরাফেরা করতে 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 কোনোভাবেই আমি এই মেয়ের সাথে কোনো সম্পর্ক করতে পারলাম না। 3 দিন কেটে গেল। এবার 3 দিন পরে আমার কফিল আমারে বললো যে মানে চলে যাবে এখান থেকে। তো মেয়ের সাথে ওই আমার এক দেখা, মানে যতটুকু তারা দেখেছি ততটুকুই, তার কোনো মোবাইল নাম্বারও নাই, কোনো ঠিকানাও নাই, কিছু নাই। তো এরপরে আবার ওখান থেকে আমি চলে আসলাম, এই যে এই বাড়িতে আবার চলে আসলাম, আমার কফিলের বাড়িতে। তা কফিলের বাড়িতে আসার পরে আমার মনটা মানে বারবার মেয়েটার জন্য আনচান করতেছে, খুব খারাপ লাগতেছে। মানে নিজের ভিতরে মেয়েটার জন্য মানে একরকম ভালোবাসা জন্মাই গেছে। এক নজর তাকে দেখছি, সেখান থেকে মনে হয়েছে যে এরকম একটা বউ যদি আমি আমার ঘরে নিয়ে যেতে পারি, বা এমন একটা মেয়ের যদি বিয়ে করতে পারি, তাহলে তো জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই বিষয়টা আমার ভিতরে তখন মনে হলো। পরে আল্লাহর কি হুকুম আর কি, আমার কাছে মনে হচ্ছে যে ওই আমার যে মনের একটা টান বা তার প্রতি যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা থেকে মনে হয় আল্লাহ এই রাস্তাটা করে দিছে। হঠাৎ করে আমার কফিল একদিন আমারে বলতেছে যে তুই একটা কাজ কর, তুই 15 দিনের জন্য আমার ওই বাড়িতে চলে যা, আত্মীয়র বাড়িতে। আমি বললাম কেন? বলে আত্মীয়র বাড়িতে চলে যাবে কারণ তাদের একটা ড্রাইভার ছিল, আপনার পাকিস্তানি একটা ড্রাইভার ছিল, কিন্তু ওই ড্রাইভারটারে তারা আলাদা রাখতো। মানে ড্রাইভারটা পার্ট টাইম হিসেবে আসতো, মানে সকালে আসতো, বাচ্চা নিয়ে যেত, আবার চলে যেত, ওরকম আর কি, ওরকম পার্মানেন্ট না। তো বললো যে ওই ড্রাইভারটার নাকি কি সমস্যা হয়েছে, ড্রাইভারটা আর আসবে না, এখন তাদের বাচ্চারা স্কুলে নিয়ে যাওয়ার জন্য আনার জন্য ড্রাইভার নাই, এখন তুই এই 15 দিন ওইখানে থাকবি, 15 দিনের মধ্যে তারা নতুন ড্রাইভার নিবে, এরপরে তুই চলে আসবি। আমি তো বলি আলহামদুলিল্লাহ, তাইলে তো ভাই আমি সুযোগ পেয়ে গেছি। এই সুযোগে আমি তখন কী করলাম, আমার ওই সৌদির বাড়িতে চলে গেলাম, আত্মীয়র বাড়িতে। ওখানে যাওয়ার পরে আমি তখন ম্যাডামের সাথে কথাবার্তা বললাম, বসের সাথে কথাবার্তা বললাম। তারা আমার মানে ওনাদের বাচ্চাদের স্কুলগুলো দেখাই দিল, 4টা স্কুলে তাদেরকে দিয়ে আসতে হবে সকালে, আবার নিয়ে আসতে হবে। তো বাসার মধ্যে আমি সেই ভাইগুলোর সাথেই থাকতাম, যে ঢাকার 2জন ভাই ছিল, ওনাদের সাথে থাকতাম। ওনারা সারাদিন কাজ করে আসার পরে রাতের বেলায় এই মেয়েকে নিয়ে শুধু কথা, মানে ওই মেয়ের নাম ছিল মুনিয়া। সারা রাত মানে শুধু মুনিয়ারে নিয়ে এই গল্প, মুনিয়ারে নিয়ে এই কথা। আমি বলি ভাই আপনারা কি সুযোগ পান না? বলো ভাই আমরা গার্ডেনে চাকরি করি, বাড়ির ভিতরে ঢুকা পুরোই নিষেধ, ঢুকতে পারি না। আর এই মেয়েরে জাস্ট টুকিটাকে আমরা 2-3 বার দেখছি, আমাদের খুব ভালো লাগছে। এরকম করতে করতে হঠাৎ করে একদিন ম্যাডাম এবং এই মেয়ে এবং ম্যাডামের মেয়েরা মার্কেটে যাবে। মার্কেটে যাওয়ার জন্য বেরোয়ার পরে আমিও সেদিন বেরোইছি। তো মার্কেটে যাবে, ম্যাডামও মার্কেট করতেছে, মেয়েও মার্কেট করতেছে, আমি তখন গাড়ির মধ্যে দাঁড়াই আছি। মার্কেট শেষ করার পরে মেয়ে তখন এই মালামালগুলা যেগুলো মার্কেট করছে এগুলো গাড়ির মধ্যে রাখার জন্য আসছে। এই একটু সুযোগ আমি একা পাইছি, যে তার সাথে কথা বলার মতো একটু সুযোগ আমি একা পাইছি। এবং পাওয়ার পরে যখন সেটা মানে মালগুলো রাখতে আসছে, পরে আমি বললাম যে মুনিয়াপা একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলবো। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়? বলে ভাই আমার বাড়ি তো নোয়াখালী। আমি বললাম আমার বাড়ি তো নোয়াখালী।
তা বলে কি বলেন নোয়াখালী কোন জায়গায়? আমি বললাম অমুক জায়গায়। তো মেয়ের আবার এক মানে আপনার দুঃসম্পর্কের এক খালারে বিয়ে দিছে আমাদের বাড়িতে, আমাদের নিজ বাড়িতে। পরে বলে আপনাদের বাড়ি এইটা? আমি বললাম বল আপনি অমুকরে চিনেন? আমি বললাম হ্যাঁ চিনি। তো বলে এটা তো আমার খালু। তাই আমি বললাম যে ওই মহিলা কি আপনার খালা? বলে হ্যাঁ আমার খালা। তো ম্যাডাম তো দাঁড়ায় আছে, আমি ভিতরে চলে যাই, আপনি সাথে পরে কথা আমি শোনেন, আপনারা তো আর আমি পাবো না, আপনার ফোন নাম্বারটা আমার দিয়ে যান, আমি আপনার রাতে ফোন দিব। বলে আচ্ছা ঠিক আছে তোর নাম্বারটা রাখেন। পরে নাম্বারটা দিয়ে মেয়েটা ভিতরে ঢুকে গেল। অ্যান্ড আমি তখন ওই রাতে তারে আবারও ফোন দিলাম। পরে আবার ফিরে আসার সময় ম্যাডাম শো আসছে। যদি ওই সময় নাম্বারটা না নেই তাহলে কিন্তু আমার এই মেয়েরা আর পাই না। পরে ম্যাডাম আসলো, ম্যাডাম আসার পরে ম্যাডাম আর মেয়ে তখন আসলো, বাসা নামাই দিলাম। রাত্র 11:30 দিয়ে কল দিতেছে, আমার লাইন কেটে দেয়। আপনার প্রায় 12:20 এই মেয়ে আবার আমারে কল দিল। কল দিয়ে বলতেছে আপনি ইমো খোলেন। পরে আমি ইমুতে তারে কল দিলাম, ইমুতে তার সাথে কথাবার্তা বললাম। অনেকক্ষণ তার সাথে কথাবার্তা হইলো এবং তার বাড়ির সম্বন্ধে জানলাম, তার ঠিকানা সম্বন্ধে জানলাম। মানে আমার বাসায় যে দুজন আছে ওরা যে মেয়েরে নিয়ে কারাকারি করতেছে, মানে ঝগড়া ঝামেলা তাদের মাঝে হচ্ছে, আমি কিন্তু বাসার বাইরে গিয়ে এই মেয়ের সাথেই কথা বলতেছি। মানে ওরা কিন্তু কল্পনাও করতে পারে নাই, এই যে দুজন আছে তারা কিন্তু ভাবতেই পারে নাই যে আমি এই মেয়ের সাথে কথা বলতেছি বা মেয়ের সাথে আমার কথাবার্তা হচ্ছে, এটা তারা বুঝতেই পারে নাই। আমি তখন এই মেয়ের সাথে অনেকক্ষণ ধরে ফোনে কথাবার্তা বললাম, প্রায় অনেক রাত পর্যন্ত বইলা তখন রুমে আসছি এবং আসার পরে ওই ভাইদের সাথেই ঘুমাইছি। এরপরে একটু একটু করে এই মেয়ের সাথে পরিপূর্ণভাবে আমার এক প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছে এবং সম্পর্কটা এতটাই মধুর হয়ে গেল যে এই মেয়েকে ছাড়া আমার আর কোনো কিছুই ভালো লাগে না। আমি মাঝে মাঝে তার উকি মেরে দেখি, মাঝে মাঝে বলি যেহেতু এখন ফোন নাম্বার আছে তুমি একটু এদিকে আসো ওইদিকে আসো, এবং ম্যাডামরা না থাকলে পরে মাঝে মাঝে তার সুযোগ নেই, সে আমার সাথে আসে, তার সাথে দেখা করি। এরকম করতে করতে 15 দিন আমরা দুজনে গভীর প্রেমে মগ্ন থাকি। বাট আমার সাথে যে দুই ভাই ছিল ঢাকার, তারা এই বিষয়টা বুঝতেই পারে নাই। একটা পর্যায়ে আমি তখন আমার 15 দিন ওভার হয়েছে, আমি সেখান থেকে আবার চলে আসবো আমার কফিলের কাছে। আমার কফিলের কাছে চলে আসি এবং আমার কফিলের বাড়িতে আসার পরে আমি এই মেয়ের সাথে ফোনে কথাবার্তা কন্টিনিউ বলতাম, মানে সবসময় ফোনে কথা বলতাম। এবার আমি তার মুখ থেকে জানতে পারি যে তার পারিবারিক অনেক সমস্যা আছে। তার একটা আপনার সৎ ভাই আছে, মানে তারা টোটাল 2 ভাই, এক ভাই এক বোন। সৎ ভাইটা ছোট এবং তার বাবা হচ্ছে 2টা বিয়ে করে, প্রথমে তার মাকে, এরপরে তার সৎ মাকে বিয়ে করে। তার মায়ের গর্ভে সে হয় এবং সৎ মায়ের গর্ভে তার একটা ভাই হয়, নাম হচ্ছে রাসেল। তো রাসেল হওয়ার পরে ওর সৎ মাটাও মারা যায়, এই মহিলাটাও মানে ওর মা মারা যায়, দুজনেই মারা যায়। তো ওর বাবা নাকি আপনার কোন মাজার পূজারি না কি জানি ছিল, মানে আপনার মাজারে থাকতো। উনি তখন ওই মাজারে চিল্লায় না কোথায় জানি চলে যায়, উনি আর আসে না। এবং এই মেয়েটা মানুষের বাড়িতে কাজকাম করতো এবং তাদের বাড়িরই একজন প্রসেসিং করে তার সৌদি আরব আইনে দিছে, টাকা টুকা নেয় নাই, এমনি আইনে দিছে। তা মেয়েটা এই বাড়িতে কাজ করতেছে। তো মোটামুটি আমার সাথে একটা ভালো সম্পর্ক মেয়েটার। বা তার এই দুনিয়াতে আপন বলতে তার ছোটো ভাই রাসেলই আছে, রাসেলের জন্য টাকা পয়সা পাঠায় তার ওই ছোটো ভাই, তার সব কিছু। পরে এভাবে প্রেম ভালোবাসা করতে করতে আমি বললাম যে তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু চিন্তা করো না, যে এভাবে তো একটা মানুষের জীবন কাটতে পারে না, তুমি তো বিয়ে শাদী করবা না, সংসার হবে না তোমার, এগুলো বলি। পরে আমার বলে দেখেন আমার তো এখনকার যে অবস্থা, আমাকে কে বিয়ে করবে? আমি বললাম তুমি অনেক সুন্দরী, যদি কিছু না মনে করো আমি তোমার বিয়ে করতে রাজি আছি, বা আমি তোমাকে বিয়ে করবো। যদি আমাদের মাঝে প্রেম ছিল। তা আমাকে বলতেছে বিয়ে করে আপনি আমার কোথায় রাখবেন? আমি বললাম আমার বাড়িতে আমার মা আছে, বাবা আছে। আমার বাবার কথা বললাম যে আমার বাবা হারুন ব্যাপারী, তিনি অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়িক, এটা সেটা বললাম। পরে আমারে বলে আচ্ছা ঠিক আছে। পরে আমি আমার মায়ের সাথে কথা বললাম, মায়ের সাথে কথাবার্তা বললে, আমার মা তো মোবাইল চালাইতো না, মোবাইল চালাইতো হারুন ব্যাপারী। তা আমি তখন হারুন ব্যাপারীর মোবাইলে এই মেয়েটার ছবি পাঠাইলাম, মানে মুনিয়ার ছবি পাঠাইলাম। মুনিয়ার ছবি পাঠিয়ে বললাম যে মা দেখো মেয়েটা কেমন লাগে, আমি এই মেয়েটারে বিয়ে করবো। আব্বারেও বললাম যে আপনি আম্মারে ছবিটা দেখান। আব্বা তখন কী করলো, মায়ের ছবি দেখাইলো এবং তারা দুজনেই খুব পছন্দ করলো মেয়েটাকে। বললো যে মেয়েটা দেখতে শুনতেও ভালো আছে, লম্বা চূড়া সর্বদিক থেকেই ঠিক আছে, তারা এই মেয়েরে পছন্দ করছে। এবং পছন্দের পরে আমার আব্বা বলতেছে যেভাবেই হোক, মানে হারুন ব্যাপারী যেভাবেই হোক এই মেয়েকে বিয়ে তোর করাই লাগবে এবং মেয়ের তুই বাংলাদেশে নিয়ে আয়, এই মেয়েকে বাংলাদেশে নিয়ে আয়। এখন আমি বাংলাদেশে আনবো কেমন করে, আমার কাছে তো কোনো প্রসেস নাই। তাই আমার মা বলতেছে তুই মেয়ের যেহেতু অনেক ভালো বা উচ্চ লম্বা সর্বদিক থেকে ঠিক আছে, তা তুই মেয়েরে নিয়ে আয়। পরে আমি মুনিয়ারে বললাম মুনিয়া আমার পরিবার রাজি আছে, তুমি ডিরেক্টলি তোমার বাড়িতে না গিয়ে তুমি আমার বাড়িতে চলে যাও। ও আমাকে বলে যে না আমার চাচারা আছে, জেঠারা আছে, আমার হয়তো বাবা নাই বা মা নাই, কিন্তু আমার তো গ্রামের মানুষ আছে, আমি তাদের ওখানে যাই, তুমি তোমার আব্বা আম্মাকে ওখানে পাঠাও, তারপরে আনুষ্ঠানিকভাবে আমাকে ওইখান থেকে নিয়ে আসবে। তো এইভাবে কথাবার্তা বলার পরে তার সাথে টোটালি আমি 8 মাস সৌদি আরবে ছিলাম। এবং এই বিষয়টা আমি আমার যে কফিল ছিল আমার কফিলটাও জানাইছি, কারণ আমার কফিলে খুব মানে ফ্রি মাইন্ডের মানুষ, অনেক ভালো মানুষ আর কি। ওরও বললাম যে থেকে এই ঘটনা আমি তোর আত্মীয়র বাড়ির অমুক কাজের মেয়েরে বিয়ে করবো, আমার কথাবার্তা হয়েছে। আমার মালিকও বললো মেয়েটা অনেক ভালো আছে,
নম্র ভদ্র এবং মেয়েটা যথেষ্ট পরিমাণের মায়াবী একটা মেয়ে, ভালো মেয়ে, তুই বিয়ে করলে সুখী হবে। আমার কফিল আমাকে বললো। পরে 8-9 মাস পর আমরা দুজনে একসাথে দেশে গেলাম, একইভাবে দেশে গেলাম। এবং দেশে যাওয়ার পরে ওর বাড়িতে মানে মুনিয়ার বাড়িতে মুনিয়া গেল, আমি তখন আমার বাড়িতে গেলাম। পরে আব্বা আম্মার জানালাম, জানানোর পরে আব্বা আম্মা তখন ওই মুনিয়ার বাড়িতে ঠিকানা অনুযায়ী গেল। মুনিয়ার ভাই রাসেল আমাদেরকে ঠিকানা দিল। সেই ঠিকানাতে যাওয়ার পরে মুনিয়াদের বাড়ির যে লোকজন আছে তাদের সাথে কথাবার্তা বললো। তারাও তখন বললো যে ঠিক আছে, সমস্যা নাই, একটা দিন তারিখ ঠিক করা হলো। সেই দিন অনুযায়ী তখন মুনিয়ার সাথে আমার বিয়ে হলো। আমিও বরযাত্রী সেজে গেলাম এবং মুনিয়াকে বউ বানিয়ে আমি আমার বাড়িতে নিয়ে আসলাম। এরপরে যেহেতু মুনিয়ার বাবা মা ছিল না, আমি তার মানে সম্পূর্ণ গার্ডিয়ান ছিলাম, আমার বাবা মাই তার বাবা মা। পরে আমাদের বাড়িতে সে খুব ভালোভাবে থাকতেছে। আমি প্রায় 4 মাসের মতো দেশে ছিলাম। 4 মাস পরে আমি পুনরায় আবারও চলে আসছি, মানে 4 মাস ছিলাম, 4 মাস পরে আমি আবারও চলে আসছি আপনার সৌদি আরবে। এসে আমি সৌদি আরবে কাজ কাম করতেছি, ভালোভাবেই আছি। মুনিয়া তখন আমার আম্মুর সাথে থাকতো। আবার ওই সময় আমার আম্মু একটু সমস্যা হয়ে গেছে। সমস্যা বলতে আম্মু শোয়া থেকে উঠতে পারতো না, সবসময় খাটে শুয়ে থাকতো। আমার হার্টের সমস্যা দেখা দিয়েছে, হার্ট অপারেশনও হয়েছে, কিন্তু ওভাবে কোনো রকমের উন্নতি হয়নি আর কি। মানে খুব আম্মুর অবস্থা খুবই মানে অসুস্থ আর কি, আম্মু হয়তো মারাও যেতে পারে, শারীরিক অবস্থা এতটাই খারাপ। তো আমি তখন মুনিয়াকে দেশে রেখে সৌদি আরবে আসছি। মুনিয়ার সাথে কথাবার্তা বলতেছি ফোনের মাধ্যমে, সব কিছু ঠিকঠাক যাইতেছে। তখন আমি আমার আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম না, একটু কমই পাঠাইতাম। মুনিয়ার অ্যাকাউন্টে আমি বেশি টাকা পাঠাইতাম। এইভাবে টাকা পাঠাইতে কিছুদিন পরে আপনার প্রায় 8-9 মাস মুনিয়ার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। 8-9 মাস পরে আমার আব্বা আমারে বলতেছে যে দেখ, এভাবে যে বউর অ্যাকাউন্টে টাকা পাঠাস এটা তো ঠিক না, কারণ অন্যের মেয়ে, এটা বিশ্বাস করা যায় না। এই মেয়ের তো বাবাও নাই মাও নাই, এখন যদি আল্লাহ না করো কিছু হবে না, আমরা দোয়া করি, যদি কোনো একটা ঘটনা ঘটে যায় তুই কারে ধরবি? এই মেয়ের তো বাবাও নাই, এই মেয়ের মাও নাই, এখন যে মেয়ের অ্যাকাউন্টে তুই টাকা পাঠাচ্ছিস, এখন যদি হঠাৎ করে মেয়ে কোনো না কোনোভাবে আল্লাহ না করুক চলে গেল, ভাইগে গেল, তা তুই টাকার জন্য ধরবি কাকে? ধরার তো কোনো মানুষ নেই। তো এইভাবে বউকে এতটা বিশ্বাস করা ঠিক না। প্রবাসীদের উচিত বাবা মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠানো, বউর অ্যাকাউন্টে না। এই কথা আমাকে হারুন ব্যাপারী বলল। বলার পরে আমি টোটালি তখন আর মুনিয়ার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি না, কারণ আমি তখন হারুন ব্যাপারীকে আমার নিজের বাবার আসনেই বসাইছি। ওনাকে আমি অনেক ভালোবাসি এবং আমি জানি উনি সর্বদা আমার ভালো চায়, উনি কখনো আমার খারাপ চায় না। এই জন্য এরপর থেকে আমি সবসময় ওনার অ্যাকাউন্টে টাকা পাঠাই এবং ওনার অ্যাকাউন্টে টাকা পাঠাইতেছি। এই জিনিসগুলো তখন আবার মুনিয়া বুঝে গেছে। বুঝে যাওয়ার পরে মুনিয়া আবার এই বিষয়টাতে আমার সাথে একটু রাগারাগি, একটু মুখ কালাকালি, যে তুমি আমার অ্যাকাউন্টে কেন টাকা পাঠাও না, টাকা তুমি কেন তোমার আব্বার অ্যাকাউন্টে পাঠাও এবং তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও না কেন? আমি বললাম যে তোমার একটা মেয়ে মানুষ, তোমার যে পরিমাণের খরচের মানে তোমার যাই খরচ লাগে এই সবই তো আমার আব্বা দিতেছে, যদি না দেয় তুমি আমারে বলবা, আমি তোমার জন্য টাকা পাঠাবো। ও বলে না, তুমি আমার স্বামী, আমারে টাকা না দিয়া তুমি কেন ওনারা টাকা দিবা? এই জিনিসটা নিয়ে মোটামুটি মুনিয়ার সাথে আমার এক কথা দুই কথা একটু কাটাকাটি হয়। তো কাটাকাটি হওয়ার পরে মুনিয়া আমার উপরে রাগ করে আর আমার সাথে খুব একটা কথা বলে না। তা আমি তখন বিষয়টা আমার হারুন ব্যাপারী মানে আমার বাবারে বলি যে বাবা, মুনিয়া তো রাগ করতেছে, আমার সাথে কথা বলে না, আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, ওর অ্যাকাউন্টে টাকা পাঠাই না, এই বিষয়ে মনে হয় ও রাগ করছে। আমার আব্বা আমারে বলতেছে তুই বেটা চুপ থাক, বেশি কথা বলিস না এবং বেশি কথা বুঝিস না। আমি তোরে যেটা বলছি সেটাই, বউর অ্যাকাউন্টে টাকা পাঠানো ঠিক না, বউর অ্যাকাউন্টে টাকা পাঠাইলে ধরা খাবি। তুই আমার অ্যাকাউন্টে টাকা পাঠাস এটাই ভালো, তোর বউ রাগ করে একটা সময় ঠিক হয়ে যাবে। কিন্তু একটা সময় আর মুনিয়া ঠিক হলো না। সময়টা যত সামনের দিকে যাচ্ছে মুনিয়া আমার উপরে রাগের পরিমাণটা অনেক অংশে বাড়তেছে। এরকম করতে করতে মুনিয়া আমার উপরে রাগ করে আমাদের গ্রামেরই এক ছেলে ওর সাথে, মানে ওর নামটা আমি না বলে কারণ ওর পরিবার আছে, ওর হয়তো সংসারটা ভেঙে যেতে পারে। তা ওই ছেলের সাথে মুনিয়া তখন কী করে আস্তে আস্তে করে কথা বলে মোবাইলের মাধ্যমে, আমাদের গ্রামেরই ছেলে। এবং ওই ছেলের আবার দোকান আছে, আপনার মুদির দোকান আছে। তো আমাদের গ্রামের মধ্যে মুদির দোকান থেকে টুকিটাকি মালটা এনে ও খায় এবং ওই ছেলের সাথে ও মাঝে মাঝে ফোনে কথা বলে। এই কথা আমাকে আবার মানে আমার বাবা আমারে জানাইলো যে দেখ শাকিল, এই ঘটনা আমি যে তোরে বলছি তুই টাকা পাঠাইস না, মেয়ে মানুষের তো বিশ্বাস করা ঠিক হবে না। এই যে দেখ আমি তোর প্রমাণ দিতেছি, এই ঘটনা দেখ, তোর বউ অমুকের সাথে কথা বলে। তো আমার আব্বা কেমনে কল রেকর্ডও কিন্তু আমাকে শোনায়। খারাপ কোনো কথা না, মুনিয়া ওনার সাথে কথা বলে যে কি করেন আপনি, ঘুমাইছেন, ভাবি ঘুমাইছে, মানে কেমন জানি একটু অন্যভাবে হচ্ছে মুনিয়া ওনার সাথে কথা করতে বলে। তো এগুলো শুনে আমার খুবই খারাপ লাগে। এতটাই কষ্ট হলো যে প্রেম ভালোবাসা করে বিয়ে করছি এবং এতটাই বিশ্বাস ওর উপরে আমার ছিল যে আমি আল্লাহর পরবর্তী বিশ্বাস করতাম, এত ভালোবাসছি। এখনও আমার অগোচরে ধরেন ওই ছেলের সাথে কথা বলতেছে, তো আমি যদি বলি যে মুনিয়া, হঠাৎ করে জিজ্ঞেস করি তোমার মোবাইল ব্যস্ত ছিল, কার সাথে কথা বলছো? বলে আমি বাড়িতে ফোন দিছি, আমার অমুকের সাথে কথা বলছি, তমুকের সাথে কথা বলছি। মানে আমাকে সত্যি কথাটাও বলে না। উনি যে আমাদের বাড়ির ওই লোকের সাথে কথা বলছে ওইটা কিন্তু আমাকে বলে না, আমাদের বাড়ির এক ছেলে আর কি, ওর সাথে কথা বলছে এটা আমারে বলে না।
তো না বলার পরে এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে, ওর উপর আমার সন্দেহের মাত্রাটা তুমুলভাবে বেড়ে যাচ্ছে। এইভাবে আপনার প্রায় বৎসরখানেক কেটে গেল এবং বৎসরখানেক পরে উনি তখন হঠাৎ করে মানে আমারে বলতেছে আর কি যে দেখ, আমার আব্বা আমারে বলতেছে, দেখ এখন তো পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেল, তোর বউ কিন্তু ওই ছেলের সাথে মোটামুটি খারাপ সম্পর্কে জড়াই গেছে, লোকে লোকে বিষয়টা জানাজানি হয়ে গেছে, তোর বউ ওই ইয়ের সাথে খারাপ সম্পর্কে জড়াই গেছে, এটা কিন্তু ঠিক না। এখন কি করবি, ওই ছেলের তুই একটু সাবধান করে দে, মানে ওরও তুই ফোন দে। এবার আমি ওই ছেলের ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আমার বউ তোমার সাথে কথা বলে কেন, তুমি আমার বউর সাথে কথা বলে না। আমার বউ কিন্তু অস্বীকার। আমি তো মুনিয়ার জিজ্ঞেস করছিলাম যে তুমি এরকম এরকম ওর সাথে ফোনে কথা বলো কিনা, বা ওর সাথে তোমার কোনো সম্পর্ক আছে কিনা। মুনিয়া আমার বলে যে না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি ওর সাথে কোনো কথা বলি না, এগুলো সব ফালতু কথা, মিথ্যা কথা, এরকম করে করে আমারে বলে। তো আমারও কিছু হইলে আমি আমার আব্বার কাছে বিচার দিই, মানে মুনিও সম্ভবত আমার আব্বাকে সব কিছু জানায়। এরকম করতে করতে আমার ভিতর তখন খুব রাগ লাগে। রাগ লাগার পরে আমি টোটালি আর মুনিয়ার সাথে কোনো যোগাযোগ রাখি না, কোনো কথা বলি না। যে যাই হোক, তুই যেহেতু আমার এত বড়ই ক্ষতি করলি, তুই আমার এরকম আমার বাড়ির লোকের সাথেই তুই খারাপ সম্পর্কে জড়াই গেছিস, তুই যা, তোর মতো করে তুই থাক, আমি তোর সাথে কথা বলবো না। এরকম করে আমিও তখন ধরেন আপনার এখানেরই সৌদিয়ান এক মেয়ের সাথে আমি কথা বলতে শুরু করি। ওইটাও কাজের মেয়ে ছিল। ওই মেয়ের সাথে আমি রাগ করে কথা বলি, এবং রাগ করে কথা বলে আমি তখন ফেসবুকে মাঝে মাঝে পোস্ট দিতাম, ওই মেয়ের সাথে কথা বলতাম এবং মেয়ের সাথে মাঝে মাঝে মার্কেট টার্কেটে দেখা করতাম, ছবি উঠাইতাম, এগুলো আমি আবার ফেসবুকে পোস্ট করি। এবং এই জিনিসগুলো তখন এই মুনিও দেখতে পাইতো, মানে মুনিও দেখতো। তখন মুনিয়া আমার আব্বার কাছে বিচার দেয়, খুবভাবে বিচার দেয় যে দেখেন এই ঘটনা, এগুলো ও করতেছে। আমার আব্বা তখন আমারে বললো যে দেখ, এটা তো ঠিক না, তুই যে এইভাবে মুনিয়া অন্য মেয়ের ছবি নিয়ে ফেসবুকে দিচ্ছিস, তোর বউ কিন্তু খুব রাগারাগি করতেছে, সে কিন্তু তোর ছেড়ে চলে যাবে, এটা কিন্তু করিস না, তুই আপাতত বন্ধ রাখ, এগুলো করিস না, তুই বন্ধ রাখ। আমি তখন বন্ধ রাখলাম, চিন্তা করলাম কী করা আছে, আমি মুনিয়ারে কেমনে ভালো করতে পারবো। পরে আমি রাসেলের সাথে কথাবার্তা বলতাম, তো রাসেলকে আমি টাকা পয়সা দিতাম না, ওর সাথে এমনি কথাবার্তা বলতাম। পরে আমি রাসেলকে বললাম যে রাসেল, তুমি আমাদের বাড়িতে চলে আসো। ওর মানে আপন সৎ ভাই, আমি বললাম যে তুমি আমাদের বাড়িতে চলে আসো, তুমি এসে আমাদের বাড়িতে থাকো। তো মানে ওর বোনেরাও গার্ড দেওয়ার জন্য, কারণ আমার তো গার্ডিয়ান বলতে আর কেউ নেই, একমাত্র ওই আছে, এই জন্য আমি বললাম যে তুমি আসো, তুমি এসে তোমার বোনের একটু পাহারা দাও, বা তোমার বোনে কী করে না করে তুমি বিষয়গুলো একটু দেখো। পরে আমি রাসেলটা আমাদের বাড়িতে আনলাম। আনার পরে রাসেল কয়েকদিন আমাদের বাড়িতে ছিল, আপনার প্রায় 15-20 দিনের মতো। এবং 15-20 দিন থাকার পরে রাসেল আমাকে সেম কথাই বলতেছে যে ভাইয়া, এই ঘটনা, আমার আপু তো আসলেই আপনার আব্বা যেটা বলেছে কথা এটাই সত্য, আমার আপু কিন্তু ওই ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়াই গেছে, ওই ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে, এবং ছেলে মাঝে মাঝে আমাদের ঘরে আসে, মানে খুব খারাপ অবস্থা। ওই সময় আমার আম্মা কিন্তু বিছানায়, একদম বিছানা থেকে উঠতে পারে না, বিছানার মধ্যে আমার আম্মা। তো বলে ওই ছেলে মাঝে মাঝে আসে, আসার পরে আপনার ওয়াইফের সাথে খারাপ সম্পর্ক করে, এবং এটা আমিও বেশ কয়েকবার দেখছি, আমি তো আপুর অনেক বুঝাইছি, আমিও তো আপুকে ওই জায়গা থেকে ফিরে আনতে পারি না। এখন আপনি ওই ছেলের কিছু বলেন। আমি বললাম যে আমি তো ওই ছেলেকে অনেকই বলছি, কিন্তু কাজ তো হয়, আমি অনেক বলছি, অনেক বুঝাইছি, এতে কোনো রকমের কাজ হয় না। তোর বোন আমার কোনো কথাই শোনে না, তোর বোন আমার কোনো কথাই মানে না। এরকম অবস্থার ভিতরে একটা পর্যায়ে আমি হঠাৎ করে 1 সপ্তাহ ছুটি নিয়ে দেশে আসছি, 1 সপ্তাহের জন্য দেশে আসছি। আমার ওই কফিলের কাছ থেকে 1 সপ্তাহ ছুটি ইমার্জেন্সি নিয়ে দেশে আসছি। এই 1 সপ্তাহে আমি মুনিয়ারে ইচ্ছা মতো মারছি, ওর গায়ে হাত তুলছি, ওকে প্রচুর মারছি, ওর উপর অনেক টর্চার করছি যে তুই এগুলো কেন করবি, কেন তুই এই ধরনের কাজ করবি, কেন তোর এই ধরনের সমস্যা হবে, আমি কেন মানুষের কাছে এই ধরনের কথাবার্তা শুনবো, আমার তো আর এই জিনিসগুলো ভালো লাগে না, আমি এই জিনিসগুলো নিতে পারি না। আমি মোটামুটি রেগে গিয়ে ওরে অনেক বাজেভাবে করছি। 1 সপ্তাহ আমি ওর গায়ে প্রচুর মারছি, 1 সপ্তাহ মাইরা টর্চার করে আমি তখন চলে আসছি সৌদি আরবে। এবং আমি আসার কয়েকদিন পরেই, আপনার 15 থেকে 20 দিন পরে হঠাৎ করে জানি যে মুনিয়া বাড়ি থেকে পালাই গেছে, বাড়ি থেকে চলে গেছে। এবং কোথায় চলে গেছে এইটার আমি কোনো খবর পাইলাম না। কিন্তু আমার বাড়ির যে ছেলে আছে, যার সাথে মুনিয়ার অবৈধ সম্পর্ক ছিল, ওই ছেলের সাথে কিন্তু মুনিয়া যায় নাই, ওই ছেলের সাথে যায়নি, মুনিয়া নিজেই কই জানি চলে গেছে, মানে কোথায় জানি চলে গেছে। আমি এর খোঁজাখুঁজি করলাম অনেক জায়গায়, মানে ওই ফোনের মাধ্যমে, এইদিকে ওইদিকে আত্মীয় স্বজন, না তারে আমি আর কোথাও খুঁজে পাইলাম না। আমি কিন্তু ওরে ভালোবাসতাম, ওর গায়ে যদিও হাত তুলতাম, বা ও যে খারাপ কাজগুলো করতো ওইগুলো থেকে আমাকে ফিরে আনার চেষ্টা করতাম, কিন্তু কোনোভাবে আমাকে ফিরে আনতে পারি না, যার জন্য আমি নিজেও মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লাম। এবং ও তো আমাকে ছেড়ে চলে গেল। তখন আমি ঠিকমতো কাজ টাজও করতে পারি না, কান্নাকাটি করি, মন খুব খারাপ লাগে, মানে অতিরিক্ত খারাপ লাগে। আমাদের বাড়িতে কিন্তু তখন রাসেল আছে, এবং এরই মাঝে হঠাৎ করে আমার আম্মা মারা গেল। আম্মা মারা যাওয়ার খবর আসলো। আমি খুবই কষ্ট পাইছি। আমার ইচ্ছা ছিল আম্মাকে মাটি দেওয়ার জন্য আমি দেশে যাব, কিন্তু আম্মার আমি মাটি দেওয়ার জন্য দেশে যাইতে পারি নাই, আমাকে মাটি দিতে পারি নাই। আমি এখানেই ছিলাম দীর্ঘ, আমি আরও প্রায় 1.5 বছরের মতো এই থাকি, সৌদিতে থাকি। 1.5 বছর থাকার পরে আমি বাড়িতে যাব, বিয়ে শাদী করবো। আমার আব্বারে বললাম যে আব্বা, যাওয়া বার্তা হয়ে গেছে, আপনি আমার জন্য মেয়ে দেখেন। আমার আব্বা আমারে বলতেছে, তুই দেশে তোর জন্য একটা মেয়ে দেখে বিয়ে শাদী করাই দিই, কারণ এভাবে তো একটা মানুষের জীবন কাটতে পারে না, তুই আরও বিপদে পড়বি।
পরে আসলাম বাড়িতে আসার পরে হঠাৎ আমি দেখলাম যে রাসেল কিন্তু আমাদের বাড়িতে ওই সময় থাকতো, ওর ছোটো ভাই। ওই প্রচুর নেশা করে, এবং নেশা যে করে এত পরিমাণে নেশা করে বলার মতো না। ওই আগেও আমি শুনেছিলাম যে নেশা করতো, কিন্তু এরকম না এখন যেভাবে করতেছে। এবং ওর এই নেশার সম্পূর্ণ টাকা আমার আব্বা দেয়, মানে হারুন ব্যাপারী দেয়। তো ওরই এভাবেই নেশার টাকা দিতেছে। আমি একদিন আব্বার সাথে রাগারাগি করলাম যে আপনি এইভাবে ওরে নেশার টাকা দিতেছেন কেন, আপনি এভাবে ওরে নেশার টাকা দেন কেন, এভাবে তো ওরে নেশার টাকা দেওয়া ঠিক না। আব্বারে বকা বাধ্য করলাম, আব্বারে বাজে বাজে কথা বললাম। আব্বা তখন কী করলো, আমারে কেমনে মানে ওরে কেমনে পটাইয়া কেমনে জানি ও আমার ভিতরে ঢুকে গেল, মানে আমার এই শালা রাসেল ও আমার ভিতরে ঢুকে গেল। আমার ভিতরে যে কষ্টটা, এই কষ্টটাকে ভুলে থাকার জন্য ও আমাকে মাদক খাওয়াইতে শুরু করে, যে দুলাভাই আপনি এটা নেন, এটা নিলে ভালো লাগবে, এইটা সেটা, মানে অনেকভাবে আমাকে বোঝাচ্ছিল। এবং ওর প্রলোভনে পড়ে আমি 2-3 দিন ধরে এই ধরনের মাদক নিয়েছিও। এর কয়েকদিন পরে আমার বাবা তখন আমার জন্য মেয়ে ঠিক করে আমাকে বিয়ে করাবে। তো আসলে মুনিয়া দেখতে অনেক সুন্দর ছিল, মুনিয়ার মতো মেয়ে তো আর আমি পাবো না। উঁচে লম্বা বা যেরকম একটা চেহারা ছিল ওরকম চেহারার মেয়ে তো পাওয়া যায় না। আমি কিন্তু মুনিয়ারই মিস করতেছি। পরে আমার পরিবার থেকে আমার আব্বা তখন আমাকে আরেকটা বিয়ে করে দিল। আমি তখন এই বউ নিয়ে ঘর করতেছি। এমন করতে করতে আমি হঠাৎ করে আমাদের এলাকারই একটা নিউজ পাইলাম, মানে যে ছেলের সাথে মুনিয়ার একটা সম্পর্ক ছিল, মানে মুনিয়ার সাথে একটা খারাপ সম্পর্ক ছিল, সেই ছেলের এক বন্ধুর মাধ্যমে আমি একটা খবর পাইলাম মুনিয়া নাকি আপনার নোয়াখালী শহরে আছে, কোন একটা ফ্ল্যাটে থাকে, ওইখানে ভাড়া থাকে। তো এবার আমি ইনকোয়ারি শুরু করলাম যে কোথায় থাকে, কোন জায়গায় থাকে, এবং আমাকে ছেড়েও গেল কেন, মানে কী কারণে আমাকে ছেড়ে গেল, কোন ছেলের সাথে গেল, কার সাথে গেল, এই জিনিসগুলো আমি তখন যাচাই বাছাই করতে শুরু করি। এবং এরকম করে ইনকোয়ারি করতে একটা সময় ও নোয়াখালী যে বাসায় ভাড়া থাকতো, মানে যে ফ্ল্যাটে ভাড়া থাকতো, ওই ফ্ল্যাটের ঠিকানা আমি তখন নিয়ে নিই। ফ্ল্যাটের ঠিকানা নেই, এবং ফ্ল্যাটের ঠিকানা নেওয়ার পরে সেখানে আমি তাকে খোঁজার জন্য যাই। এবার বাইরে থেকে ইনকোয়ারি করে আমি জানতে পারি যে এই ফ্ল্যাটের মধ্যেই মুনিয়া থাকে, মানে ওই ফ্ল্যাটে মুনিয়া থাকে। তো বাড়ির যে বাড়িওয়ালা ছিল, আমি তখন একদিন বাড়িওয়ালার সাথে কথা বলি, বা আমাদের আরেক নেতাকে দিয়ে বাড়িওয়ালাকে ফোন করাই, পরে বাড়িওয়ালা আমার সাথে কথা বলতে রাজি হয়। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম যে এই যে বাসাটা নিল, এই মেয়েটা একা একা? বলে না, উনি তো একা নেয়, ওনার হাজব্যান্ড সহ। তা আমি বললাম যে ওনার হাজব্যান্ড কে? বলে ওনার হাজব্যান্ড একটা বৃদ্ধ লোক। পরে আমি বললাম যে মানে হাজব্যান্ড ওয়াইফের কোনো ছবি আছে? বলে হ্যাঁ, ওরা তো আইডি কার্ড দিয়েই বাসা ভাড়া নিয়েছে। তাই আমি বললাম আইডি কার্ডটা দেখি। পরে ভাই আমি আইডি কার্ডে গিয়ে দেখি মুনিয়ার স্বামীর হিসাবে আইডি কার্ডে আমার আব্বা হারুন ব্যাপারী, এবং সিগনেচারও করা, মানে দুজনে হাজব্যান্ড ওয়াইফ বাসা নিয়েছে, ওই এগ্রিমেন্টে দুজনের সিগনেচারও আছে। আমার মাথায় তখন পুরো আসমানটা ভেঙে পড়লো, কী রে বিষয়টা কী, এটা আমি কী দেখতেছি। এবার আমি আরও নিখুঁতভাবে আপনার করতে শুরু করি, মানে নিখুঁতভাবে আমি আরও খোঁজখবর নিতে শুরু করি। এবং খোঁজখবর নিয়ে আমি যেটা জানতে পারি, হারুন ব্যাপারী মানে আমার সৎ বাবা ওইখানে মাঝের মধ্যেই যায়, মানে ওই বাসায় মাঝের মধ্যে যায়, এবং মুনিয়ার সাথে উনি থাকে, এবং উনি মুনিয়াকে বিয়েও করছে। তাহলে এই যে ঘটনাগুলো আমার সাথে, এগুলো কেন ঘটলো, বা আমি এগুলো কেন জানলাম যে আরেক ছেলের সাথে ওর সম্পর্ক এটা ওইটা। পরে আমি একদিন মুনিয়ার সাথে যে ছেলের সম্পর্ক ছিল, বা যেটাতে আমরা ডাউট করছিলাম, ওরে আমি ধরে বললাম, ভাই রে, তুই আমার কাছে সত্য কথা বল যে এই ঘটনা মুনিয়ারে নিয়ে ঘটলো। এবং উনি আমারে বলে, আপনি যদি আমার কোরআন শরীফ পাতায় এনে দেন, আমি কোরআন শরীফ পাতায় নিয়ে বলতে পারবো আপনার বউর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না, আপনি আপনার বউরে টাকা পয়সা দিতেন না, এবং আপনার যে বাবা, আপনার বাবাও কিন্তু আপনার ওয়াইফের ওভাবে টাকা টুকা দিত না। একটা মেয়ের অনেক খরচ আছে, তো আপনার ওয়াইফ আপনার উপরে রাগ করে আপনার কাছে এটা ওইটা চাইতো না, কারণ আপনার উপরে তার অনেক রাগ ছিল, ক্ষোভ ছিল। আপনার স্বামী হয়ে কেন তারা টাকা পয়সা দেন না, এই জন্য আপনার কাছেও টাকা টুকা চাইতো না, আপনার সাথেও খুব বেশি একটা কথা বলতো না। তো আমার কাছ থেকে বাকিতে এমনি আমার কাছ থেকে মালটা নিয়ে যেত, কিন্তু আমার সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল না। তো আমি বললাম, আব্বা তোরে প্রতি মাসে 8,000 10,000 করে দিত। বলে মিথ্যা কথা, এক সময় আপনার আব্বা ওরে কোনো টাকাই দিত না। ও এরকমও হইতো যে মেয়েদের অনেক পার্সোনাল জিনিস লাগে, অনেক গোপন জিনিস লাগে, এইগুলো ও কিনতে পারতো না। তা আমার কাছে কান্না করতো ফোন দিয়া, ভাই আপনার ভাই তো আমার টাকা দেয় না। পরে আমি নিজে টাকা দিছি। পরে আমি বললাম, দেখ তুই যেগুলো বলতেছিস, আমি তো ওর সৎ ভাইকে আনছিলাম বাসায়, এই রাসেলকে আনছিলাম, রাসেলও তো আমাকে ফোন করেছে, একই কথা বললো, ওর সাথে নাকি তোর অবৈধ সম্পর্ক আছে। পরে হাসতে হাসতে বললো, ভাই আপনি রাসেলদারে চিনেন? ওই তো একটা গাঞ্জাখোর, ও একটা নেশাখোর, আর আপনার আব্বা ওরে নেশার টাকা দিত, আর ওই নেশা খাওয়ার জন্য আপনার আব্বা যা শিখিয়ে দিছে আপনারা তাই বলছে। আমি তখন ওর কথাটা বিশ্বাস করলাম এই কারণে, আমি বাড়িতে আসার পরও সেম জিনিসটাই দেখতেছি, আমার আব্বার সাথে রাসেলের এক অন্যরকম সম্পর্ক রাসেলের। আমার আব্বা প্রচুর টাকা দেয় রাসেলরে, এবং রাসেল ওই টাকা দিয়ে চলাফেরা করে, এটা ওইটা খায়। আমি আব্বার অনেকবার বলছিলাম যে আপনারা টাকা দেন কেন, এটা আমি বলছিলাম, এবং ও আমারে নিজেও নেশার জগতে ঢুকাইতে চেয়েছিল।
পরে এরকম করতে করতে আমি গোপনে গোপনে আস্তে আস্তে করে আব্বা তখন বুঝে যায় যে আমি জিনিসটা ইনকোয়ারি করতে শুরু করছি বা অনেক কিছু আমি বের করে ফেলছি। আব্বা তখন আমাকে বিদেশে পাঠানোর জন্য উঠে পড়ে লাগে, মানে আমার ছুটি শেষ হয় না এখনও, আমার উঠে পড়ে লাগে তুই বিদেশ যাস না কেন এরকম। এবং আমার যে বউ বর্তমানে যারা বিয়ে করছে তারাই আমার পিছনে লাগাই দেয়। সে আমার ঘরে বাইরে যেতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না, মানে আমার উপরে অন্যরকম টর্চার আমার বর্তমান যে বউ সে শুরু করে দিয়েছে। আমি চিন্তা করছি আমি আর বিদেশ যাব না, আমি আর সৌদি আরবে যাব না, এবং সৌদি আরবে না গিয়ে আমি দেশে থেকে এটার একটা সমাধান করব। আমার বউ মুনিয়াকে আমি আমার কাছে ফিরিয়ে আনবো, যে কোনো কিছুর বিনিময় হোক আমি মুনিয়াকে আমার কাছে ফিরিয়ে আনবো। এরকম করে আমার কাছে যে টাকাগুলো ছিল ওই টাকাগুলো দিয়ে আমি তখন সর্বপ্রথম আমার যে সেকেন্ড যারে বিয়ে করি তারে আমি তালাক দিয়ে দিই। তারে আমি তালাক দিই এবং তারে তালাক দেওয়ার পরে আমার বাবা হারুন ব্যাপারী পুরাই আমার উপরে খেপে যায়, যেই তুই তারে তালাক দিলি কেন, তারকে তালাক তুই কেন দিলি। আমি তারে তালাক দিয়ে দিই। তালাক দিয়ে দেওয়ার পরে এই হারুন ব্যাপারীর সাথে তখন আমার একটা দ্বন্দ্ব লেগে যায়। দ্বন্দ্ব লাগার পরে আমি বললাম যে যা হবার তা হয়েছে, আপনি আমার টাকা আমারে দিয়ে দেন, আমি প্রবাস থেকে আপনার অ্যাকাউন্টে অনেক টাকা পাঠাইছি, আমার টাকাগুলো আমারে দেন। এবার উনি আর আমার টাকা দিতে রাজি হয় না, মানে উনি বলে আমি ওনার কোনো টাকাই পাঠাই নাই। আমি বললাম আমার কাছে রিসিট আছে, আমি আপনার কাছে প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। উনি বলে আমার অ্যাকাউন্টে তুই টাকা পাঠাস নাই, আমার অ্যাকাউন্টে তোর কোনো টাকাই আসে নাই, এবং টাকা তুই পাঠাইছিস তোর মা যা দিছস তোর মা সব নিয়ে গেছে, তোর কোনো জমানো টাকা আমার কাছে নাই। মানে আমার সারা জীবনের বিদেশের ইনকামের সব টাকা ওনার কাছে, উনি বলতেছে ওনার কাছে নাকি আমার কোনো টাকাই নেই। পরে আমি দরবার ডাক দিলাম, গ্রামের যে গণ্যমান্য লোকজন ছিল তাদেরকে ডাক দিলাম। ডাক দিয়ে আমি তাদেরকে বললাম যে এই ঘটনা, আমার এমনি এমনি টাকা ওনার অ্যাকাউন্টে আমি দিয়েছি, আজকে সারা বছর আমি যা ইনকাম করেছি সব ওনার অ্যাকাউন্টে, এখন উনি আমাকে কোনো টাকা দিচ্ছে না। গ্রামের মানুষ তখন ডকুমেন্ট ছিল, আমি মোটামুটি আমার কাছে যে ডকুমেন্টগুলো ছিল আমি সেই ডকুমেন্টগুলো দিলাম যে দেখেন এই ডকুমেন্টগুলো আমার কাছে আছে। এবং গ্রামের মানুষরা তখন আমার কোনো বিচার করলো না, মানে তারা সম্পূর্ণভাবে ওই হারুন ব্যাপারীর সাপোর্ট নিয়ে নিল। হারুন ব্যাপারীর সাপোর্ট নিয়ে তারা হারুন ব্যাপারীর সাথে কথা বলতেছে, তারা আমার কোনো টাকা পয়সা ফিরিয়ে দিল না। এবার আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল, মানে আমি যে আবার বিদেশে ফিরে যাব ওইরকম টাকাও আর আমার কাছে ছিল না, কারণ আমি সিঙ্গেল টিকিট কেটে আসছি। এরপরে আমি আর রাগও করি, ইচ্ছা করলে কিন্তু আমি যেতে পারতাম, আমি আর রাগ করে বিদেশ চাইলাম না। বিদেশ না যাওয়ার পর আমার মালিক তখন সৌদি থেকে আমাকে ক্যান্সেল করে দিল, আমার ভিসাটা ক্যান্সেল করে দিল। এবার আমি পাগলের মতো ঘুরতেছি, এই জনের কাছে যে ওই জনের কাছে যে আমার বউকে আমার বাবা ভাগায় নিয়ে গেছে। এবার এখান থেকে নোয়াখালী থেকে আমার বউরে তখন সরাই ফেলে, মানে আগে যে ফ্ল্যাটে ভাড়া থাকতো ওই ফ্ল্যাট থেকেও আমার বাবা ওরে সরাই ফেলে, ওই ফ্ল্যাটে ও আর নাই। আমি আবার খবর লাগাই যে কই আছে না আছে, এরই মাঝে আমি রাসেলরে মাইট দিই। রাসেল যে আমার সাথে মিথ্যা কথা বলে ওর বোনের ব্যাপারে, ওরে মাইট দিলে রাসেল তখন আমার বাড়ি ছেড়ে চলে যায়, ও আমার বাড়ি থেকে ওর বাড়িতেও চলে যায়। এভাবে খোঁজাখুঁজি করতে 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 পাক্কা 7 মাস পরে আমি পুনরায় আবারও মুনিয়ার সন্ধান পাই যে কোথায় আছে। তাও হারুন ব্যাপারীর ইনকোয়ারি করে করে হারুন ব্যাপারে কখন কোন জায়গায় যায় এগুলো খোঁজখবর নিতে নিতে আমি তখন ওই জায়গায়, এবং মুনিয়ারে আমি একদিন ধরতে পারি এবং আমি ওর পা ধরে যায় কান্না করি। যে কোনো একটা জায়গায় আমার পাই, আমি ওর পা ধরে কান্না করে বলতেছি আমার যা ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করছি, আমি তোমারে বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি যে আমার বাবা আমার সাথে এরকম কাহিনী করছে, তুমি আমাকে ছেড়ে যাইও না, প্লিজ তুমি আমার সাথে চলে আসো। সে বলে এটা সম্ভব না, এটা আর সম্ভব না, আমি তোমার আব্বা আমাকে বিয়ে করছে, আমি এখন ওনার সাথে আছি, আমার পক্ষে আর সম্ভব না তোমার কাছে ফিরে যাওয়া। তাই আমি বললাম তুমি এই কাজটা করলা কেন, কী কারণে তুমি আমাকে এরকম করে কষ্ট বলো। আমি কষ্ট দিই নাই তো, কষ্ট তুমি আমাকে দিয়েছো। আমি প্রতি মাসে বিদেশে 30 থেকে 40 হাজার টাকা আমি ইনকাম করতাম, আমার বেতন টেতন সব কিছু মিলিয়া বকশিস মিলিয়া, অথচ আমি সেই ইনকামের সব টাকাই তোমারে দিয়ে দিছি এবং আমি একটা টাকাও নিইনি। আমি দেশে আসছি, দেশে আসার পরে তুমি আমার কোনো খরচের টাকা দিতা না, আমি চলতে পারতাম না। প্রথম দিকে যদি তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতে, হুট করে তুমি তোমার বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করছো। আমি তোমার বাবার কাছে গেছি, টাকা চাইছি, তোমার বাবা আমাকে টাকা দিত না। একটা পর্যায়ে হঠাৎ করে আমি জানতে পারি যে তুমি বিদেশে খারাপ আরেক মেয়ের সাথে তুমি রিলেশনে গেছো, তোমার বাবাই আমার দেখাইছে এই ছবিগুলো। আমার বাবা দেখাইছে বলে হ্যাঁ, তোমার বাবাই ফেসবুক থেকে ছবি বের করে আমায় দেখাইছে তুমি ওই মেয়ের সাথে সম্পর্কে গেছো। এবং একটা পর্যায়ে আমি খরচ নেই, আমি চলতে পারি না, আমি তোমার বাবার কাছ থেকে টাকা নিতাম এবং টাকা নিতে নিতে একটা পর্যায়ে তিনি আমার সেই সুযোগটা নিয়ে নিল। তো আমি চিন্তা করলাম তুমিও যেহেতু বিদেশের মাটিতে আরেকটা মেয়ের সাথে জড়াই গেছো, একটা মেয়ের সাথে তোমার সম্পর্ক হয়ে গেছে, আমি আর তোমার সাথে আর কি। তা আমি আবার তোমার আব্বার প্রতি ঝুঁকে গেলাম এবং তিনি আমাকে বিভিন্নভাবে বুঝায় শোনায়া একটা পর্যায়ে আমি দেখলাম যে তোমার চেয়েও সেই ভালো, আমি এটা বুঝেই আমি শেষ পর্যন্ত তার হাত ধরলাম। এছাড়া আমার কিছু করার নাই। তুমি আমার কাছ থেকে প্রায় 4.5 লক্ষ টাকার মতো নিয়ে গেছো, যেটা আমি বিদেশে কামাইছি, তুমি আমার সেই টাকাও দাও নাই এবং তুমি আমার জীবনটা পুরো নষ্ট করছো। আমি কই তোমার ভাই আমাকে ফোন করে পর্যন্ত বলছে, আমি কি করে বিশ্বাস করব। ও বলে আমার ভাইরে তো তুমি এখানে আইনা দিছো, আমি তো আমার ভাইরে আনি না, আমার ভাই নেশাখোর, ওই কখন কি বলে না বলে এসবের কোনো ঠিক নেই। তা আমার ভাইয়ের উপরে নির্ভর করে, আমার ভাইয়ের কথা বিশ্বাস করে, তোমার বাবার কথা বিশ্বাস করে তুমি আমার কথা বিশ্বাস করো নাই, তুমি আমার মনে কষ্ট দিছো।
যাই হোক, আমার আর কোনো কিছু বলার নাই, কোনো কিছু করারও নাই। তুমি যেটা ভালো মনে করছো বা তুমি যেটার মনে তোমার যেটা ছিল তুমি সেটাই করছো, তো ভালো করছো। এখন আমার আর জ্বালাইও না, আমার আর বিরক্ত করো না। এরকম করে ও তখন ওর মতো করে পুরো স্কেপ নিয়ে নেয়। আমি অনেক দিন ওর পিছনে ঘুরে ফিরে অনেক কিছুই করি না, কিছুই করতে পারি না। একদিন হঠাৎ করে উগ্র মাথায় মানে রেগে যাই, রেগে গিয়েই আমি একদিন আপনার হারুন ব্যাপারীরে মারি। হারুন ব্যাপারীর গায়ে হাত তুলি, মানে রাগের মাথায় আর কি, যে অমনি আমার পুরো জীবনটা নষ্ট করলো। হারুন ব্যাপারীর মারি এবং হারুন ব্যাপারীর পক্ষ থেকে হারুন ব্যাপারীর যে আত্মীয় স্বজনরা ছিল তারা তখন সবাই মিলে আমার নামে মামলা দেয়, এবং মামলা দিলে আমাকে তখন আমাদের থানার পুলিশ ধরে নিয়ে যায়। এবং আমি জাস্ট হারুন ব্যাপারীরে মারি, এই মামলায় কয়টার মামলা যে আমার নামে দিছে, কত রকমের মামলা যে আমার নামে দিছে, আমি টোটালি প্রায় 2.5 বছর জেল খাটি এই মামলায়। হারুন ব্যাপারীর জাস্ট আমি মারছি এই ছোট্ট মামলায় 2.5 বছর জেল খাটি। 2.5 বছর জেল খাটার পরে আমি দেখি আমার বউ মুনিয়া অলরেডি 2 সন্তানের মা হয়ে গেছে, এবং হারুন ব্যাপারী আমার ওয়াইফকে নিয়ে খুব ভালোভাবেই আছে। শহরে মুনিয়ার নামে উনি জায়গা কিনছে, বাড়ি বানাই দিছে, উনি ওনার মতো করে খুব আরামাইশে দিন করতেছে। পরে আমি শেষ পর্যন্ত একটা সিএনজি ড্রাইভিং শিখলাম, যেহেতু আমি বিদেশে গাড়ি চালাইতে পারতাম। পরে সিএনজি একজনের কাছ থেকে একটা সিএনজি নিলাম। তো আজকে বহু বছর ধরে আমি নোয়াখালীতে সিএনজি চালাচ্ছি, আমি পেশায় একজন সিএনজি ড্রাইভার এখন। তো আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। মাঝে মাঝে রাতের বেলায় সিএনজি চালিয়ে এসে ক্লান্ত শরীরে আপনার এই গল্পগুলো শুনে ভালো লাগে। তো সেখান থেকে আমি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে জানাইলাম। যদি আপনার মনে হয় আপনি গল্পগুলো প্রচার করতে পারেন, কারণ আমি একজন প্রবাসী ছিলাম, আমার জীবনটা আমার বাবা নষ্ট করে দিয়েছে। এরকমভাবে যাতে অন্য কারো প্রবাসীর জীবন যাতে এরকম করে নষ্ট না হয়, এই জন্য আপনি আমার গল্পটা প্রচার করবেন। আমার তরফ থেকে আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত নোয়াখালীর ভাই শাকিল হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। গল্পটা কেমন হয়েছে আমি জানি না, বা আপনাদের কাছে কেমন লেগেছে শাকিল ভাইয়ের বাস্তব জীবনের এই কথাবার্তাগুলো। তবে আমার কাছে কেন জানি মনে হয় যে শাকিল ভাই তার জীবনে অনেক ভুল করেছে, এবং ভুলগুলো সে তার যে মুনিয়ার কাছ থেকে সে বিদেশ থাকা অবস্থায় টাকা নিয়েছে, এবং সেই টাকাও কিন্তু তিনি হারুন ব্যাপারীর অ্যাকাউন্টে পাঠিয়েছে। সর্বোপরি আসলে শাকিলের কোনো গার্ডিয়ান ছিল না, তার পিছনে একজন ভালো সাপোর্টার ছিল না, যে মানুষটা সাপোর্ট দিয়ে হারুন ব্যাপারীর মতো একজন রাক্ষসের হাত থেকে তাকে বাঁচাবে, এরকম সাপোর্ট ছিল না। এই সাপোর্টটা না থাকার কারণে শাকিলের আজই করুণ পরিণতি বা এই দিনটা শাকিলের দেখতে হলো। যাই হোক, শাকিলের মতো আর এমন ঘটনা কার জীবনে না ঘটুক। চিলে কান নিয়েছে বলে আপনি চিলের পিছনে দৌড়াইলেন, অথচ কানে হাত দিয়ে দেখলেন না যে আপনার কানটা আছে কি নাই। তো আশা করবো আপনারা মোটামুটি গল্প শুনে একটু হলেও সচেতন হবেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা। সেই প্রত্যাশায় আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।